লাইভে কি আমরা আছি? ইয়েস, জি, লাইভে আছি। আসসালামু আলাইকুম সবাইকে, যারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যে আমাদের যেখান থেকে হোক আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকের লাইভ সফট স্কিলস ট্রেনিং, যেটি আমাদের পেজ বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং আমাদের গ্রুপ সফট স্কিলস দিয়ে করব জয়, এই দুই পেজ এবং গ্রুপের মাধ্যমে আমরা প্রতিদিন একজন স্পিকারের সাথে আমরা আলোচনা করি সফট স্কিলস এর বিভিন্ন বিষয় নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এবং আমরা চেষ্টা করি একটি জায়গায় পৌঁছাতে যেখান থেকে আসলে আমাদের সঙ্গে যারা যুক্ত হন তারা যেন এক ধরনের গাইডলাইন পায়। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, বাংলাদেশ লকডাউন 26শে মার্চ থেকে। সো আমরা এই সময়টাতে আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখবার জন্য, মানে ফিজিক্যাল ফিটনেস এবং মানসিক ফিটনেস, মেন্টাল ফিটনেস, এই দুইটা ফিটনেস ঠিক রাখবার জন্য আমাদের এই আয়োজন। এবং প্রতিদিনের মতো আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, আমি যার নাম বলার সঙ্গে সঙ্গেই অনেকে বলেন, মানে সবাই বলছেন যে আই এম ফলোইং হিম, এবং তার অনেক ভক্তের সংখ্যা ইতিমধ্যেই হিউজ, বিকজ তার কনসিস্টেন্ট, ইজ আ কনসিস্টেন্ট পার্সোনালিটি, আমাদের কামরুল হাসান ভাই, যিনি সিইও ইগলুর। কামরুল ভাই, সালাম আলাইকুম। সালামালাইকুম রিপন ভাই, আমি খুবই অনার্ড, হাম্বল, এবং আপনি আমাকে ইনভাইট করেছেন, এন্ড ইটস অলওয়েজ প্লেজার টকিং টু ইউ। আসলে যে আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে খুব সাধুবাদ জানাই আপনাকে, বিকজ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হাউ ইউ ক্যান মেক শিওর দ্যাট আমরা আমাদের স্কিলগুলি একটু শার্পেন করতে পারি কিনা। প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু এরিয়াস আছে, যে এরিয়াসগুলি আসলে অ্যাজ এ হোল আমাদের যে স্ট্রঙ্গার পার্ট, সেই স্ট্রঙ্গার পার্টটাকে কিভাবে একটু স্ট্রঙ্গার করতে পারি। অ্যাজ এ হোল উই শুড নট বি বক ডাউন। এই সিচুয়েশন আসলে আমাদের মেন্টালি স্ট্রেংথ থাকা, পজিটিভ থাকা খুবই জরুরি, এবং খুবই জরুরি, এই রাইট। খুবই জরুরি। তো ফ্রাস্ট্রেশন ইট ক্যানট হেল্প আস। এবং শুরুটা হয়তো অনেকের আনন্দের ছিল, যে ঠিক আছে কিছুদিন ছুটি পেলাম, ঘরে বসে আছি, বাট এখন আই বিলিভ দ্যাট পিপল আর গোয়িং টু বি ফ্রাস্ট্রেটেড। এবং এই ফ্রাস্ট্রেশন না এসে আমরা যদি কোনোভাবে দিনের একটা সময় যদি আমাদের নলেজটাকে একটা স্কিলে কনভার্ট করতে পারি, আমি বিলিভ করি যে দ্যাট ইজ সামথিং আফটার দ্য সিচুয়েশন উই ক্যান এক্সটেন্ড আওয়ার স্কিলস ইন এ বেটার ওয়ে। এবং তারই মাধ্যমে আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন, সফট স্কিল ট্রেনিং, বা আপনি যে ইউনো অ্যাজ এ হোল যে ইনিশিয়েটিভ গুলি নিচ্ছেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, খুবই ধন্যবাদ জানাই নাও আপনাকে। বিকজ আমরা অনেকেই অনেক কিছু করছি, বাট অ্যাজ এ হোল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। বিকজ আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ ইজ এ ট্যালেন্টেড কান্ট্রি, সো মেনি ট্যালেন্টেড বয়েজ এন্ড গার্লস আছে, যারা আসলে ইউনো অনেক সময় ছোট ছোট গাইডলাইন, ছোট ছোট টিপস এর অভাবে পারহ্যাপস দে ক্যানট জাস্টিফাই, দে ক্যানট কনভার্ট দেয়ার স্কিলস ইন দ্য লঙ্গার, ক্যারিয়ারটাকে লম্বা করতে পারে না, জার্নিটাকে লম্বা করতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের আলোচনা বা আমাদের এই ডিসকাশন যারা আজকে শুনবে, তাদের যদি 10টা লোকেরও কাজ হয়, ইউনো তাতে করে আমাদের সার্থকতা। আমি মনে করি এই অবজেক্টিভ নিয়ে আপনি কাজটা করছেন, and I am really happy to be connected with you. রিবন ভাই, একটু কি শেয়ার দিবেন কিনা, so that I can also share from my জি, page? আমি 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 শেয়ার দিচ্ছি। আহ, আমরা আপনি 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 কথা বলতে বলতে আমি হয়তো শেয়ার দিয়ে দিব, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হবেন। এবং বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে শুনছেন বা ইতিমধ্যেই যুক্ত হচ্ছেন, আজকে আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে কামরুল ভাই কিন্তু অত্যন্ত ব্যস্ত তার সময় পার করেন, কিন্তু এই প্যান্ডেমিকের কারণে হয়তো আমরা কামরুল ভাই যেহেতু একটু ফ্রি হয়তো, বাট তারপরে হোম অফিসে উনি, মানে আমি দেখছিলাম সেদিন আমাদের একটি ওয়েবিনারে কামরুল ভাই যুক্ত হয়েছিলেন, সেলফ এস্টিম নিয়ে চমৎকার একটা সেশন হয়েছিল ওদিন। এবং সেখানে দেখেছিলাম অনেক প্রশ্ন, কিন্তু দুঃখজনক ভাবেও সত্য যে আমরা আসলে সব প্রশ্নকে অ্যাড্রেস করতে পারিনি সময় স্বল্পতার কারণে। কিন্তু আজকে কিন্তু বন্ধুরা, আজকে আপনাদের দিন। সো যে কোনো ধরনের কোয়েশ্চেন, মানে আমি বলবো যে কোনো বাউন্ডারি চিন্তা করবার দরকার নাই। যদিও আমরা লিখে রেখেছি সেলফ এস্টিম, যেটি নিয়ে আসলে আমাদের কামরুল ভাই যথেষ্ট পরিমাণে কাজ করেন। কামরুল ভাই, আপনি সফট স্কিলস নিয়ে আসলে বলেন, বা তার আগে বলেন আপনি কেমন আছেন, আপনার দিন কেমন কাটছে, প্যান্ডেমিক কি আপনি আসলে কিভাবে করে প্রোডাক্টিভ ওয়েতে আপনি ডেভেলপ করছেন সেটা দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনি আসলে তরুণদের কোন কোন জায়গাগুলোতে আসলে ফোকাস করা উচিত সেগুলি বলবেন। আর ইতিমধ্যে আমাদের কাছে প্রশ্ন চলে আসলে আমরা পরে প্রশ্নের উত্তরে যাব।
যে ফার্স্ট অফ অল যে অবস্থা তো একেবারেই আমার যদি ইফ ইউ সি মাই বিজনেস পয়েন্ট অফ ভিউ, আমরা টোটালি স্টাক আপ হয়ে আছি রিপন ভাই, আমাদের একেবারে ব্যবসা এই মুহূর্তে নাই বললেই চলে। আজকেও আমি ইন দ্য ফার্স্ট হাফ আই ট্রাই টু কোঅর্ডিনেট উইথ মাই টিম ন্যাশনালি, এবং আমি ৩টা থেকে আপ টু পৌনে ৬টা পর্যন্ত একটা কল কনফারেন্স লেয়ার ওয়াইজ, যে আমি প্রথমত আমি ফাংশনাল হেডদের সাথে কথা বলেছি। তারপরে ইভেন আমি পরবর্তীতে আরএসএম লেভেলে কথা বলেছি। আমি পরবর্তীতে আপনার টিএসও লেভেলে গ্রুপ করে কথা বলেছি। বিকজ আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট এই সিচুয়েশনের পরে দ্য পিপল কুড বি ফেটিক, সো দ্যাট দে ক্যান এই এনার্জিটাকে কনজার্ভ করে যাতে কোনোভাবে এটাকে পজিটিভলি কাজে লাগানো যায় সেটাই। এবং আই এম ট্রাইং টু ইনসিস্ট মাই টিম যে দিস ইজ সামথিং ডার্ক ডেজ রাইট নাও, বাট অন্ধকারের পরেও আলো আছে। আমরা হয়তোবা আবারও বাংলাদেশে ভালো দিন আসবে, এবং তখন যারা কম্পিটেন্ট পিপল আছে, আর যারা কম্পিটেন্সি যাদের ভালো থাকবে, তাদের হয়তোবা ক্ষেত্রটা আর অনেক বড় হয়ে যাবে। সো হাউ সামবডি ক্যান ফেস দ্য স্ট্রাগল, এবং স্ট্রাগলটাকে কিভাবে আসলে স্ট্রেংথে কনভার্ট করা যায়, সেগুলি নিয়ে আমি টিমকে আজকে একটু গাইড করার চেষ্টা করলাম। এবং এভরিডে আই হ্যাভ ক্যাপ্ট এ সেশন উইথ মাই টিম, পার্টিকুলার উইথ মাই টিম, যে আমি 3:30 থেকে 5:30 পর্যন্ত আগামী যতদিন পর্যন্ত উই ক্যানট গো আউট, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমি তাদেরকে আই অলসো ট্রাইং টু গিভ দ্য কোচিং টু মাই টিম। পাশাপাশি রিপন ভাই আপনি জানেন যে আমি নিজে 2টা শো করি, প্রত্যেক রাত্রে আমি একটা শো করে জি। থাকি এখন আরটিভি থেকে, আরটিভি অনলাইন থেকে, প্যাশন টু গ্রো। এটা নর্মালি আমি আগে তো গেস্ট রিলেটেড করতাম, এখন আমি নিজে একাই কন্ডাক্ট করি 1 ঘন্টার শো, 10টা থেকে 11টায় শোটা করি। আমার এবিসি রেডিওতে একটা শো যায় কেরিয়ার কোচ, এটাও আমি চেষ্টা করছি। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমরা একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি এবিসি রেডিওর সাথে, যে স্ট্যান্ড ফর হিউম্যানিটি পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের অনেক যে স্টুডেন্ট আছে যাদের এই মুহূর্তে আর্নিং একেবারেই বন্ধ হয়ে গেছে, পার্টিকুলারলি যারা ঢাকায় এসে পড়ায়, রাইট। স্টুডেন্ট যারা টিউশনি করে, যারা আসলে কারো কাছে হাত পাততে পারে না। তো আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি, আমি রিপন ভাই আপনাকেও সেটাতে ইনক্লুড করতে চাই, যে হাউ ইউ ক্যান মেক শিওর উই ক্যান কালেক্ট দ্য মানি। এবং এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে সাপোর্ট দেওয়ার প্ল্যান করেছে। উই আর গোয়িং টু মেক এন অথেন্টিকেটেড বিকাশ নাম্বার, যে বিকাশ নাম্বারে এনিবডি ক্যান 5 টাকা 10 টাকা যেই দিক, আমরা সেটাকে ঢাকা পুলিশের মাধ্যমে উই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট এনাফ, যে ওই টাকাটা, যে আমরা যদি 100টা একটু আই মিন যাদের ওই ওয়েলবিংটা নাই তাদেরকে একটু হেল্প করতে পারি এই সিচুয়েশনে, দ্যাট শুড বি দ্য গ্রেট থিং। আমরা হয়তো খুব তাড়াতাড়ি সেটা করব। এবং I had a long discussion today with ABC রেডিও, এবং ওইটা আমি বলেছিলাম ওদেরকে করতে, ওরা আবার আমাকে হোস্টিং করার দায়িত্ব দিয়েছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ট্রাইং ফর দ্য ইন্টারেস্ট ইউ অফ আর দ্য ইউ আর ইউ আর ফ্যান্টাস্টিক হোস্ট। চেষ্টা, হোস্ট না আসলে আমি চেষ্টা করছি, আমি আসলে হোস্টের কোনো কাতারেই পড়ি না, বিকজ আই এই এম নট আই এম নট এ প্রেজেন্টার। আমি আমার মতো করেই কথা বলি। এবং রিপন ভাই, যে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমি দেখছি যে আপনিও ট্রাই করছেন এই সময়টাকে, এই যে ফ্রিলি যে স্কিলকে দেওয়া। আমরা অনেক সময় হয় কি, যে সস্তা জিনিসের দাম থাকে না, মনে হয় যে কথা বলছে, বাট আমি শুরুতে আর্চ করতে চাই ছেলেপেলেদের কাছে, যে ভাই উই বেসিক্যালি রিপন ভাই বলি, আমি বলি, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করি। And আমাদের সময়টাতে যখন আমরা গ্রো করেছি, রিপন ভাই যখন গ্রো করেছেন বা আমি যখন গ্রো করেছি, আমাদের কিন্তু এই ফেসিলিটিস গুলি ছিল না, টু হ্যাভ দ্য ইনফরমেশন নলেজ ডিসিমিনেট করার অপশন গুলি কিন্তু আমাদের ছিল না। বাট এখন কিন্তু ছেলেবেলে অনেক লাকি, রাইট। এই সময়টাকে যদি প্রপারলি তারা ক্যাপিটালাইজ করতে পারে, দে ক্যান বি মোর স্ট্রঙ্গার। এন্ড এই ছোট ছোট কোচিং গুলি যদি নিতে পারে, আমার মনে হয় they can come back to your career in a more of a positive way. এখন আমি একটু জাস্ট কামরুল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে আপনি তো আসলে এই যে মানে আমি বলবো যে আহ, মানে ট্যালেন্টদেরকে আপনি আসলে নার্চার করে আসছেন। আপনি একদম মানে ফ্রেশারদের সাথে কাজ করছেন, আপনি একদম প্রফেশনালদের সাথে কাজ করছেন। আমি যদি ফ্রেশারদের নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, মানে যখন একজন ফ্রেশার আপনার কাছে আসে এবং আমাদের বাংলাদেশের যে বর্তমান এডুকেশন সিস্টেম, তাতে করে আসলে সিজিপি এর পেছনে দৌড়াতে দৌড়াতে সফট স্কিলস ফাংশনাল স্কিলস কোনোটারই আসলে খবর থাকে না, কারণ একটাই চিন্তা কিভাবে আমি 4 আউট অফ 4 রাখবো, এবং সেই দৌড়ে গিয়েও অনেক সময় অনেকে
হোঁচট খেয়ে দেখা যায় যে আপনার মানে 3 চলে আসে বা 3 নিচে চলে আসে, তখন আসলে কোনোটাই হলো না, না সফট স্কিলস না ফাংশনাল। বাট তারপরেও কিন্তু আপনাদের মতো প্রফেশনালরা কিন্তু আসলে তাদেরকে সুযোগ দেন। বাধাটা কোথায় হয়? দেখা যায় যে হঠাৎ আপনি সুযোগ দিলেন কিন্তু আপনার কাছেই টিকতে পারলো না, বা অনেক অর্গানাইজেশনে যাচ্ছে, সেখানে অর্গানাইজেশন বলছে মানে তারা সাস্টেইন করতে পারছে না। ল্যাকিংটা কোথায়? মানে এটা একটু আপনি শুরু করেন এভাবে। প্রথমত যে জিনিসটা নিয়ে আমি একটু যদি অন্যভাবে বলি যে সিজিপিএ ইজ নট এভরিথিং ইন ইয়োর লাইফ, যে সিজিপিএ আসলে আমরা সিজিপিএ এর উপর অনেক ফোকাস করি, ট্রু, বাট এটা আমাদের এডুকেশন সিস্টেম ইটসেলফ ইজ এ প্রবলেম। আমি আপনার সাথে মনে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কথা বলছিলাম রাইট, একসাথে, যে আমাদের ওভারঅল এডুকেশন সিস্টেম ইজ সামথিং, যে এখানে আমাদের ছেলেপেলেদেরকে পুরোপুরি দোষ দিয়ে আসলে লাভ নাই, যে ওদেরকে যদি আমরা দোষারোপ না করি। বাট আমার কাছে মনে হয় যে একটা ছেলে যখন 22-23 বছর পর্যন্ত যখন পড়াশোনা করছে, তখন সে নিজকে আসলে ফ্রেশার হিসেবে ট্রিট করা একেবারে উচিত না। কারণ ফ্রেশার হিসেবে ট্রিট করার কেন উচিত না সেটার জন্য আমি যদি একটু ছোট্ট করে বলি, বিকজ যে এখন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা কলেজ বলেন, আপনিও অনেক রিকোয়েস্ট পান, আপনি সফট স্কিল নিয়ে প্রচুর কাজ করেন আমি জানি। তো আমাদের কিন্তু ইনবিল্ট সবারই কম বেশি সফট স্কিল আছে, এবং আমরা প্রফেশনালি যখন আমরা রিক্রুট করি, আমরা কিন্তু আসলে এইটুকু এইটুকু এজিউম করি যে যেহেতু সে গ্রাজুয়েশন করেছে অথবা যেহেতু সে মাস্টার্স করেছে, তার ভিতরে ইনবিল্ট ট্যালেন্ট কিন্তু আছেই। তো ট্যালেন্ট নিয়ে তার কোনো কোশ্চেন নাই। আমরা কিন্তু সিজিপিএটা ওই সময় খুব একটা ইম্পর্টেন্ট, খুব বেশি আমার কাছে ব্যক্তিগতভাবে ম্যাটার করে না। এখন অনেক অর্গানাইজেশনেই কিন্তু এটা খুব বড় ম্যাটার করে না, বিকজ যে একজন হয়তো 4-এর ভিতরে 3 পেলো সিজিপি অথবা 2.7 পেলো, বাট আমরা আরো কিছু জিনিস দেখতে চাই। বিকজ অ্যাজ ফার এস প্রফেশন ইজ কনসার্ন, রিপন ভাই, আহ, আমরা যদি দুইটা স্কিলকে যদি আলাদা করি, একটা স্কিল হচ্ছে যে আমরা যেটাকে বলি ফাংশনাল স্কিল বা হার্ড স্কিল, যে সে যে কাজটা করে সেই কাজটা সম্পর্কে আসলে গ্রাজুয়ালি সে জানবে, এটা নাথিং রং। আস্তে আস্তে সে স্কিলকে আপগ্রেড করবে, যে কর্মক্ষেত্রে যে জয়েন করবে সেই কর্মক্ষেত্রে সে আস্তে আস্তে নিজকে তৈরি করবে। এটাই হচ্ছে বাস্তবতা। বাট রাইট, সফট স্কিল গুলি হয় কি, যে এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই বেশি ম্যাটার করে ইভেন ফ্রম দ্য ইন্টারভিউ থেকে। একটা ছেলেকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে স্টুডেন্ট লাইফে কি করেছো, তখন সে নিজকে সেল করতে পারে না। এখন আপনি যে কথা বললেন, যে আমি সবসময় মনে করি যে আমার কাছে যে ইন্টারভিউ দিতে আসবে অথবা যে কোনো অর্গানাইজেশনে যখন কেউ ইন্টারভিউ দিতে যায়, তখন সে নিজকে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা ভাবনা করতে হবে। বিকজ দি কোম্পানি অর দি অর্গানাইজেশন ইজ বাইং টু স্কেল। তার আসলে কিনতে যাচ্ছে সে আসলে 5 ফিট 10 ইঞ্চি লম্বা বা 5 ফিট 3 ইঞ্চি লম্বা, অথবা কতটুকু সে হ্যান্ডসাম, সেটা কিন্তু সে কোম্পানি বাই করতে যায় না। কোম্পানি বাই করতে যায় যে তার ভিতরে তার একটা ইনবিল্ট ট্যালেন্ট আছে, তার ভিতরে ওভারঅল একটা এডুকেশন আছে, শিক্ষা আছে। বাট দ্য অর্গানাইজেশন ওয়ান্টস টু সি মোর অফ দ্য প্রসপেক্টস, যে একে নিয়ে আসলে আমি কত দূর যেতে পারবো। দ্যাট ইজ রাইট, অল অ্যাবাউট। এই জিনিসটা দেখে, এবং এই জিনিসটার ভিতরে যখন সে নিজেকে পিওরলি ফ্রেশ হিসেবে ক্লেম করে, তখন হয় কি, আমরা অনেক সময় ডিসহার্টেন্ড হই। তখন আমি অনেক সময় কোশ্চেন করি, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, কলেজে পড়েছো, তখন তুমি কি করলা? তখন সে বলে, স্যার আমার ফ্যামিলির অনেক ক্রাইসিস ছিল, আমাকে অনেক সময় টিউশনি করতে হয়েছে। রাইট, আমি বললাম যে আমি 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 অনেক সময় তার তার জিনিসগুলি ধরিয়ে দিই, তুমি যখন টিউশনি করেছো তখন তুমি আসলে কি করতা? বললাম যে আমি একটা ক্লাস 7 এর বাচ্চাকে পড়াতাম। আসলে কি করতা? বাচ্চা তোমার কাছে গেলেই পড়তো? বলে যে না। তখন তুমি কি করতা? তখন আমি তাকে বুঝানোর চেষ্টা করতাম। আমি বললাম যে তার মানে ইউ হ্যাভ দ্য কনভিন্সিং ক্যাপাসিটি, সো ইট ইজ এ স্কিল। তোমার কিন্তু একটা রাইট, কনভিন্সিং ক্যাপাসিটি আছে। সো টিউশনি ইজ গিভিং দ্য অপরচুনিটি দ্যাট ইউ হ্যাভ দ্য স্কিল, দ্যাট তুমি টিউশনি করো মানে তুমি কনভিন্স করতে পারো, তুমি নলেজ বিক্রি করতে পারো। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে অনেক সময় 7 এর বাচ্চা পড়তে চায় না। তার মানে কি, তুমি অনেক সময় মেজাজ খারাপ হলেও, যেহেতু তুমি প্রাইভেট টিউশনি করতা, বাচ্চার উপরে তুমি কোনো রাগও করতে পারবে না, বিকজ দে আর পেইং ফর ইউর সার্ভিস। সো তোমাকে তখন অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়। সো ইউ হ্যাভ দ্য অ্যাডাপ্টিবিলিটি। অনেক সময় তোমাকে একটু ফ্লেক্সিবল হইতে হয়। সো ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। তুমি যখন টিউশনি করতে যেতা, তখন তোমাকে একটা সময়ের ভিতরে যেতে হতো। সো ইউ নো হাউ টু ম্যানেজ দ্য টাইম। সো ইউ হ্যাভ সো মেনি স্কিলস উইদিন ইউর সেলফ। সো একটা টিউশনি অ্যাজ এ হোল, হি ইজ গোয়িং টু সেল দ্য নলেজ অ্যান্ড হি ইজ গেটিং সো মেনি স্কিলস। তো এই রাইট, জিনিসগুলি কিন্তু ছেলেবেলে কিন্তু জানে না। ইউ সি, তারপরে যখন জিজ্ঞেস করি তুমি বিশ্ববিদ্যালয়ে আর কি করতা, তখন সে বলতো আমি ক্লাবের সাথে যুক্ত ছিলাম। আমি ক্লাবের আসলে তুমি কি ছিলা? বলে যে ক্লাবের একটা পার্টনার ছিলাম অথবা ক্লাবের একটা পজিশনে আমি ছিলাম।
আমি বললাম যে ক্লাবে তুমি কাজ করবে, তার মানে কি ইউ হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল, আদারওয়াইজ তো তোমাকে ক্লাবে নেবে না। সো ইউ ক্যান টক টু দ্য কাস্টমার, তোমার একটা ক্লাবের তোমার একটা একটা ইউ হ্যাভ দ্য ম্যানেজমেন্ট স্কিল আছে তোমার ভিতরে একটা কমিউনিকেশন স্কিল আছে, এবং ক্লাবে যখন তুমি কাজ করেছো অ্যাজ এ হোল ইউ হ্যাভ দ্য লিডারশিপ স্কিল। সো এই যে এতগুলো স্কিল কিন্তু সে রিজিউমিতে ইনবিল্ড করতে পারে যে আই এম নট ফ্রেশ, ইয়েস লিটারেলি অ্যাজ ফ্রেশ, আমার যেহেতু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই, বাট ইট ইজ ট্রু, বাট ওয়ান্স আই ওয়াজ স্টুডেন্ট আমি এই কাজগুলি করেছি। সো আই ডোন্ট ক্লেম মাই সেলফ এজ এ ফ্রেশ, আই রাদার থিঙ্ক আই এম পার্শিয়ালি এক্সপিরিয়েন্স, বাট এক্সপিরিয়েন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি আমাকে অপশন দেন, আই ক্যান প্রুভ মাই সেলফ দেন আই এম ওয়ার্দি এনাফ, আমি আপনার অর্গানাইজেশনে একটা অ্যাসেটে কনভার্ট হইতে পারবো। এই ধরনের আলোচনা যদি করে, I believe that whoever taking the interview, they will be happy enough and they will definitely then going to recruit this particularly lady or the gentleman. আপনারা আসলে কোন বিষয়গুলো দেখেন সফট স্কিলস অ্যাসেসমেন্ট যখন করেন ইন্টারভিউতে, কোন বিষয়গুলো মূলত দেখবার চেষ্টা করেন? You see, আমরা না অনেক এইচআর প্রফেশনাল যারা আছেন, যারা পার্টিকুলারলি ইনিশিয়াল লেভেলে ইন্টারভিউ, আমার হয়তো সেকেন্ড স্টেজে ইন্টারভিউ নেই, একটা ইনিশিয়াল স্ক্রিনিং করে। প্রথমত যে জিনিসটা দেখা হয় যে একটা রিজিউমি দেখা হয়। রিজিউমি কি? রিজিউমি ইজ এ পেপার। আমি রিজিউমি সামথিং যে এই পেপারটা দিয়ে একটা মানুষকে আসলে আমরা পোর্ট্রে করি যে আসলে সে আসলে কি। ওই পেপারের ভিতরে আমরা অনেক সময় দেখি যে সে আসলে ইন্টারনেট থেকে কপি করছে আরেকজনের রিজিউমি। অনেক সময় দেখা যায় যে এমন সব কথাবার্তা লিখে যার সাথে কোনো কানেক্টিভিটি নাই তার লাইফের। সো রিজিউমি ইজ টেলিং দ্য ফ্যাক্টস। এই ফ্যাক্টটাকে কত সুন্দর করে সে ছোট করে উপস্থাপন করতে পারে। বিকজ একটা ইন্টারভিউর জন্য যখন কল আসে, তখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে 200-300 হয়তো ইন্টারভিউ অ্যাপ্লিকেশন পড়লো। এখন যারা স্ক্রিনিং করে তাদের হাতে অত সময় থাকে না, তারা খুব মানে শর্টলি স্ক্রিন করতে চায়। তো রিজিউমিটা কত সুন্দর করে অ্যাট্রাকটিভ করা যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইটস এ সিম্পল পেপার। এই পেপার এই 1 পাতা বা 2 পাতা। আমি ফ্রেশারদের ক্ষেত্রে বলবো ইউ শুড নট মোর দেন 2 পেজেস। অনেকে 3 পাতা 4 পাতা অনেক বড় করে বিভিন্ন কালার বিভিন্ন ফন্ট দিয়ে করেন। নো, ট্রাই টু বি সিম্পল এনাফ, এবং ছোট করে আপনি লিখেন। এবং এই রিজিউম ইজ মোর ইম্পর্টেন্ট। ইফ ইউ গো টু দ্য নেক্সট স্টেজ, যখন তাকে ইন্টারভিউতে কল করা হয়, ইন মোস্ট কেসেস আপনিও রিপন ভাই জানেন, আমরা পার্টিকুলারলি যখন একটা মানুষ ঢুকে তখনই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই, ইয়েস ইয়েস আই এম পার্টিকুলারলি লুকিং ফর দিস লেডি অর জেন্টলম্যান, আমি এরই খোঁজ করছি। এবং ঢোকার পরে তারপরে যে আলোচনাটা হয়, সেই আলোচনাটার বেসিসে হয়তো বা কিছুটা ঝালাই করা হয়। বাট অনেক সময় একটা কোশ্চেন সিম্পল করা হয় যে টেল অ্যাবাউট ইউরসেলফ, নিজের সম্পর্কে বলেন। তখন সে বলতে শুরু করে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি আসলে অমুক জায়গায় পড়াশোনা করেছি। এইগুলি কিন্তু সিভিতে অলরেডি আছে। সো হি অর শি শুড স্টার্টিং সামথিং ডিফারেন্ট। ফার্স্ট অফ অল একটা থ্যাংক ইউ দিয়ে শুরু করতে পারে যে আই এম অনার্ড দ্যাট আপনি আমাকে অপরচুনিটি দিয়েছেন, বাট আমি জানি আপনি আমার সিভিটা গো থ্রু করেছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এই কাজের সাথে এনগেজ ছিলাম। সো ওইগুলি দিয়ে শুরু করলে হয় কি, ইট গিভস দ্য বেটার মাইলেজ পার্টিকুলারলি ফর দ্য যারা ইন্টারভিউ দিতে আসে। আরেকটা কোশ্চেন আমরা খুব খুব নর্মালি করা হয়, এই কোশ্চেনটা আমি জানি না যারা একেবারে ফ্রেশার আছেন তাদের জন্য সুবিধা হবে, যে তুমি তোমাকে 5 বছর পরে কোথায় দেখতে চাও। এক্সকিউজ মি। এটা লাস্ট পর্যায়ে করা হয়। 2টা কোশ্চেন লাস্ট পর্যায়ে করা হয়। যখন এই কোশ্চেন করা হয় তুমি তোমাকে 5 বছর পরে কোথায় দেখতে চাও, তখন মানে দ্যাট ইজ দ্য বাইং সিগন্যাল। তখন মানে সে অলরেডি তাকে কেনার একটা পর্যায়ে আছে। তখন সে একটা খুব স্মার্ট উত্তর দিতে পারে। আমাকে এই কোশ্চেন করেছিল, আমি যখন 95 এ যখন আমি ইন্টারভিউ দিই প্রথম, তখন আমাকেও কোশ্চেন করেছিল, ওয়েল মিস্টার হাসান, আফটার 5 ইয়ার্স হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সি। আমি তখন বলেছিলাম যে next 5 years I want to increase my learning curve, I want to work hard, and I am sure if I can work hard you will find my destination where I will be put in. আপনি আমার জায়গা খুঁজে বের করবেন আমি কোথায় আসলে ফিট। সো এই যে স্মার্ট অ্যান্সার দেওয়া, যা সে যদি বলে যে 5 বছর পরে আমি আসলে মার্কেটিং ম্যানেজার হতে চাই, 5 বছর পরে আমি আসলে অমুক জায়গায় যেতে চাই, এটসেট্রা এটসেট্রা, তখন হয় কি যে সে আসলে রেদার ইউ ক্যান গিভ ইট টু দ্য এমপ্লয়ার যে ভাই আমি কাজ করতে চাই, লেট মি ওয়ার্ক অন। আমি কাজ করলে ইফ আই ক্যান প্রুভ মাইসেলফ দ্যাট আই এম এ গুড ওয়ার্দি পারসন ফর ইউর অর্গানাইজেশন, I am sure you want to preserve the asset. So I want to prove myself as an asset, and I am sure at the end of the day, you will never want it to deprive the asset. You want to keep it, you want to protect it.
So I want to prove myself as an asset. That could be different type of typical answer. আরেকটা কোশ্চেন করা হয়, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? অনেকেই বলে যে আমি আসলে আপনার প্যাকেজ জানি না। অনেকেই বলে যে হ্যাঁ, যে আমি আসলে ৩০,০০০ টাকা চাই। অনেকেই বলে যদি তার বাজেট থাকে কোম্পানির ২০,০০০ টাকা শুরুতে, তখন মনে করে এত ৩০,০০০ টাকা চাইছে, সো আল্টিমেটলি সে থাকবে না। সো এই জিনিসটাতে হয় কি, রেদার আমাকে একজন খুব চমৎকার করে একটা উত্তর দিয়েছিল। আই ক্যান রিমেম্বার ওয়ান অফ দ্য লেডি আই ওয়াজ টেকিং দ্য ইন্টারভিউ। সে আমাকে বলেছিল যে, আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? সে আমাকে বলেছিল যে, "I want to work under your leadership. That is my expectation. I don't care about the salary." ওকে। So you see, it is a so smart answer. আমি আসলে কারণ ভাই তারপরেও মনে করেন এরকম অ্যান্সারের পর আমাকে আবার একজন বলেছে যে স্যার আমি তো মানে বললাম যে স্যালারির কথা আমি বলি না, কিন্তু ওই যিনি ইন্টারভিউ নিচ্ছেন আমার মুখ দিয়ে বের করবে এই নাম্বারটা, এই ক্ষেত্রে কি করবে? না, এই ক্ষেত্রে হচ্ছে যে I am sure you have a standard package and I am here to adjust with the package. এই মুহূর্তে আমি প্যাকেজে খুব একটা কনসার্ন না। I want to start, এবং আপনার প্যাকেজ যদি কাইন্ডলি আমাকে শেয়ার করেন আমার জন্য ভালো হয়। বিকজ I can ask something, যেহেতু আমি একেবারেই নতুন, আমার হয়তো আইডিয়া নাই। I can say something which is very stupid হতে পারে। স্যার আপনি যদি আমাকে একটু, অথবা ম্যাডাম আমাকে যদি কাইন্ডলি একটু আইডিয়া দেন, what is your package so that it is good for me, তখন তারা হয়তো বলবে এই প্যাকেজ। তখন সে উত্তর দিতে পারে, ওয়েল একটু কি বাড়ানো যায় কিনা, একটু নেগোশিয়েট করতে পারে ইচ্ছা করলে। আর যদি মনে আচ্ছা, করে যে এই মুহূর্তে নেগোশিয়েট করা উচিত হবে না, হি ক্যান স্টার্ট ৩ মাস ৬ মাস জেল বন্দির মতো কাজ করা, দিন-রাত কাজ করা, সো দ্যাট দি পিপল উইল বি হ্যাপি এনাফ। আই এম সিওর দে আর গোইং টু প্রটেক্ট এন্ড দে আর গোইং টু ইনক্রিজ দ্য স্যালারি ডাউন দ্য লাইন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন অনেক সময় না তারা মানে ইন্টারভিউতে গেলে ধরেন কামরুল ভাই যখন সিইওর চেয়ারে বসেন, তো কামরুল ভাইয়ের রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গেই মানে যত বড় মানে সিজিপি হোক না কেন এক ধরনের নার্ভাসনেস ওর ভেতরে চলে আসে। এই ক্ষেত্রে ক্যান্ডিডেটের পার্সপেক্ট থেকে আপনি বলেন, প্লাস ইন্টারভিউয়ারদের কি কোনো মানে ইন্টারভিউয়ার যারা তাদের কি কোনো আছে, করণীয় আছে, মানে যিনি নিচ্ছেন এবং যিনি দিবেন? আমি ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যারা ইন্টারভিউ নেয় তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে আমি জানি না এটা ডিয়ার হবে কিনা, তারপরে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারভিউর আর দ্য ডক্টরস বেসিক্যালি, দে আর হেয়ার টু টেক দ্য রাইট পারসন। তার দায়িত্ব হচ্ছে যে সে যদি খুব ভাবচক্কর নিয়ে থাকে, সে যদি অসম্ভব রিজিড থাকে, পারহ্যাপস হি অর শি ইজ গোয়িং টু মিস দ্য গুড ট্যালেন্ট। বিকজ নতুন মানুষটা, তার ভিতরে কোনো না কোনো ভাবে একটু একটু সামহাও একটু স্ক্যারিনেস থাকবে, একটু ভয় থাকবে, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। বাট মোর ইম্পর্টেন্টলি, ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য রাইট পারসন, যেহেতু আপনি সিবি স্ক্রুটিনাইজ করে একজনকে কল করছেন, তার মানে তার একটা মার্ক আছে। সো আপনি যখন তাকে ঢুকছেন, তখন তাকে কমফোর্টেবিলিটি দেওয়া উচিত। অনেক সময় আমি দেখেছি, আই ওয়েন্ট ফর এন ইন্টারভিউ ইন সিঙ্গাপুর। আমি যখন একটা কোম্পানি জয়েন করি, আমি ঢোকার সাথে সাথে দে অফার্ড মি দ্য কফি। যে আমাকে প্রথম যে কাজটা করলো, কফি খাও। কফি খেতে খেতে দেন দে স্টার্ট ডিসকাশনস। ইটস ইন্টারেস্টিং থিং। ইমিডিয়েটলি রাইট। আইস ব্রেকিংটা করে নিল। ইভেন আমার সাথে যখন ইন্টারভিউ দিতে আসে, আমি কিন্তু সাথে সাথেই, উড ইউ লাইক টু হ্যাভ টি, কফি, তুমি কি চা খেতে চাও কিনা, কফি খেতে চাও কিনা। যখনই চা কফির কথা বলি, একটু ফার্স্টে একটু ধাক্কা খায়, এটা কি বলে, এ লোক আবার চা কফি খাওয়ার কথা বলে। কারণ আমার অবজেক্টিভ হচ্ছে তার ভিতরে কি মাল আছে সেটা বের করা, সে আসলে কতটুকু পটেনশিয়াল সেটা বের করা। সো আমি কিন্তু এই অ্যাটমসফিয়ারটা দেই, এবং এটা কিন্তু সবারই দেওয়া উচিত, যে একটু রিল্যাক্স করা, ঠিক আছে, বসো, একটু রিল্যাক্স, ঠান্ডা হও, লেটস টক, লেটস স্টার্ট ডিসকাশন। এই জিনিসটাকে যদি একটু ইনফর্মাল করা যায়, কারণ এটা তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ আর্মির কোনো ইন্টারভিউ না, আমরা অন্য না, কর্পোরেটের কথা বলছি। তো এখানে একটু একটু পলাইট থাকে, একটু জেন্টেল থাকা, আস্তে আস্তে কোশ্চেন করা, সো দ্যাট ইউ নেভার নো, পারহ্যাপস সামওয়ান হ্যাজ ভেরি ট্যালেন্টেড, বাট ডিউ টু ইউর অথবা আমার অ্যাপ্রোচের জন্য আই কুড মিস দ্য ট্যালেন্ট। এটা একটা জিনিস। আর একটা, যারা ইন্টারভিউ দিতে চায় তাদের জন্য আমি বলতে চাই, ইউ সি, ইউ শুড টেক দ্য প্রিপারেশন। আমি একটু ছোট্ট করে বলি, যে জিনিসটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে কি, যে হোয়াট ইজ ইউর ক্যাপাবিলিটিস, আপনার স্ট্রঙ্গার এরিয়াটা কি আসলে, সেটাকে আরো কতটুকু নারিশ করা যায়। তো আমার মনে হয় যে সাবজেক্টটা নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে, ওই সাবজেক্টটা তার না জানারই কথা, অথবা যে চাকরিটা সে জীবনে করে নাই, সেই চাকরিটা সে জানে না। ওই চাকরিটা নিয়ে কিন্তু যারা ইন্টারভিউ নিয়ে খুব বেশি কোয়েশ্চেন করে না, যে তুমি না। যদি, খুব বেশি কোয়েশ্চেন করে না, তার যতটুকু তার অ্যাচিভমেন্ট আছে,
তার এডুকেশনাল লাইফ থেকে শুরু করে আগে যদি ছোটখাটো পার্ট টাইম কাজ করে থাকে ওইগুলি নিয়ে কিন্তু কথা বলে। তো ওইগুলি যে করেছে ওইটা পুরোপুরি সে ডিটেলটা জানে কিনা, সেই নলেজটা পুরোপুরি তার ভিতরে আছে কিনা, সেই নো হাউটা পারফেক্ট কিনা সেটা সে দেখতে চায়। সো এই যে কাজগুলি সে করেছে সেইটা যেন ফাম্বলিং ক্রিয়েট না করে। আর যদি কোনোটার উত্তর দিতে না পারে হি ক্যান সে সরি তার এই মুহূর্তে আমি বলতে পারছি না, নাথিং রং। অনেক সময় হয় কি ওভার কনফিডেন্স গিভ দ্য হিউজ প্রবলেম এবং আন্ডার কনফিডেন্ট দিস ইজ এ প্রবলেম। সো ইউ শুড দ্য ব্যালেন্স। এবং খুব বেশি টেনশন করে লাভ নাই, রাতের বেলা না ঘুমায়ও লাভ নাই। ইউ শুড বি বেটার ফ্রি, ইউ শুড বি বেটার সামহাউ রিল্যাক্স। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা অনেক সময় দেখি ড্রেস কোড, একটা প্রিন্টের শার্ট পরে এসছি, এটা দেখতেই খারাপ দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ দিতে আসছে যে সামহাউ একটা লাল শার্ট পরে চলে আসলো, দেখতে খারাপ দেখা যায়। অনেক সময় দেখা যায় ইন্টারভিউ দিতে আসছে যে ঠিক মতো দাড়ি ট্রিম করে নাই, নাথিং রং, সে বিয়ার্ড হতে পারে, দাড়িটা ট্রিম করে নাই। অনেক সময় নাথিং রং, একটা ছোট্ট ফ্র্যাগনেন্স, একটু ছোট হালকা, আমি বলছি না খুব অয়েল ফ্র্যাগনেন্স ইউজ করা উচিত না। বাট এই জিনিসগুলি হয় কি যে ইট গিভ সামথিং প্লেজার মোমেন্ট টকিং টু সামওয়ান, একটু নিজকে ইমপ্রেসিভ করা। বিকজ অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, ইউ আর এ প্রোডাক্ট, সো ইউ আর গোয়িং টু সেল ইউর সেলফ আনলেস ইট ইজ নট লাইক। তুমি যদি ব্যক্তিগতভাবে পছন্দ না হও তাতে করে তোমার কোনো স্কিলকে কেউ পছন্দ করবে না। সো ইট ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট হাউ he himself or herself is selling, then his skills is going to be accepted. So initial expression, আমরা বলি first impression is the last impression. So impressionটা ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যেহেতু কামরুল ভাই ইন্টারভিউর ভেতরে আছি, আমরা ইন্টারভিউ পরে অন্য একটি টপিকে যাবার আগে ইন্টারভিউ রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আসছে, আমরা একটু ওই কোয়েশ্চেনটা নিয়ে নেই। সেটা হচ্ছে যেমন একজন বলছেন যে হাউ ক্যান উই ইফেক্টিভলি অ্যাসেস ক্যান্ডিডেট সফট স্কিলস ডিউরিং জব ইন্টারভিউ, বা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারেন। মাসুদ হাসান নামে একজন কোয়েশ্চেন করেছেন। মাসুদ হাসান নামে এফেক্টিভলি আসলে এটা তো আসলে এরকম ভাবে আপনার আসলে এরকম কোন প্যারামিটারস, বেরোমিটারস, ওরকম থার্মোমিটার ওরকম কিছু নাই। ধরেন আমরা যদি জানতে চাই যে কমিউনিকেশন বা সে টিম ওয়ার্ক, এই যে সফট স্কিলস গুলো আছে এগুলো কি অ্যাসেস করা যায়? জি, এগুলি অ্যাসেস করা যায়। এগুলি অ্যাসেস করা যায় কেন? এগুলি খুব সুন্দরভাবে অ্যাসেস করা যায়। এটা অ্যাসেস করা যায় যখন আমি আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু আমার কথা বললেই বুঝতে পারবেন যে ইদার মাই কমিউনিকেশন স্কিল ইজ গুড অর ব্যাড। এটার জন্য হাই ফান্ডার কোনো গল্প নাই। যে আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছি, যখন আমি একজনের সাথে কথা বলছি, যখন আমি কাউকে আসসালামু আলাইকুম বা গুড মর্নিং, গুড আফটারনুন, এন্ড ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন। এই যে অনেক অর্গানাইজেশন বিলিভ করে যে আমাকে এসে সে আসসালামু আলাইকুম বলবে, অনেক অর্গানাইজেশন মনে করে যে আমাকে এসে গুড মর্নিং বলবে। হ্যাঁ, অনেকে অর্গানাইজেশন মনে করে এই টাইপের, বাংলা ইংলিশের একটা কম্বিনেশন আছে। সো হাউএভার সে যখন বসবে, বসার পরে যদি পারমিশন সিক করে যে ক্যান আই হ্যাভ মাই সিট স্যার, নাথিং রং, দাঁড়ায় থাকার কিছু নাই। সো সামথিং আই এম নট টেলিং ওভার কনফিডেন্ট, একটু বলতে পারে স্যার উড ইউ মাইন্ড ইফ আই সিট। এই যে অ্যাপ্রোচটা, দ্যাট ইজ অলসো গুড কমিউনিকেশন, দ্যাট ইজ এ গুড কমিউনিকেশন। হ্যাঁ, আমি কথা বলতেছি তো আমি খেয়াল করলাম না, বসতে বললাম না, বাট নাথিং রং, আমি স্যার উড ইউ মাইন্ড ইফ আই ক্যান সিট। সো তখন বলবে বসে, তখন কিন্তু সে কোয়েশ্চেন করতে হাউ আর ইউ স্যার, আপনার কেমন আছেন। হ্যাঁ, সো সেও কিন্তু শুরু করতে পারে, হি ক্যান স্টার্ট ডুইং দ্য ডায়ালগ, স্যার আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হাম্বল, আই এম ভেরি অনার্ড that I have got the interview. I don't know I will get the job or not, but I am really honored যে আমি আপনার সাথে কথা বলছি, perhaps I learn talking to you. এই লার্নিংটা আমার লাইফে অনেক কাজ করতে পারে। সো হি ক্যান অলসো ব্রেক দ্য আইস, এবং যে ইন্টারভিউ দিতে যাচ্ছে সে কিন্তু আইসটা ব্রেক করতে পারে। ইটস এ ওয়ান্ডারফুল থিং। আরেকটা জিনিস হচ্ছে যখন তাকে কোয়েশ্চেন গুলি করা হয়, হাউ মেনি ফ্রেন্ডস ইউ হ্যাভ, আমরা একটা কোয়েশ্চেন করি তোমার কটা বন্ধু আছে, তখন যদি বলে যে আই হ্যাভ আমার ফেসবুকে এতগুলি বন্ধু আছে, নো, বি রেলেভেন্ট। তাকে যখন কোয়েশ্চেন করা হয় তখন তাকে কোয়েশ্চেনটা মানে হচ্ছে তোমার আসলে প্র্যাকটিক্যালি হাউ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি, যে আপনি যখন একটা বন্ধুত্ব করেন তখন আপনার অনেক কটা ক্যাপাবিলিটি আছে, ইউ ক্যান মিক্স উইথ দ্য টিম, ইউ ক্যান টক, পিপল অ্যাকসেপ্টস ইউ, সো মেনি থিংস আর দেয়ার। এইগুলি দিয়ে কিন্তু জাস্টিফাই করা যায়। যখন তারা জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করো, তখন যদি বলে যে আমি 11টার সময় ঘুম থেকে উঠি, এখন তো কাজ নাই, তখন বলে যে দিস পারসন ইজ লাউজি। সো দ্যাট ইজ সামথিং, ইট অলসো ইন্ডিকেটস হি ইজ নট আ হার্ড ওয়ার্কার। সে কিন্তু বলতে পারে যে আমি যেহেতু কাজ করি না, হোয়াট আই ডু, আই ওয়েক আপ আর্লি মর্নিং, আমি একটু জিম করি, একটু হাঁটি, হাঁটার পরে একটা পর্যায়ে আমি একটু পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন ভিডিওগুলি দেখি, আমি ওখান থেকে নলেজ অ্যাকোয়ার করার চেষ্টা করি, আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুর সাথে ইনভলভ থাকি। সো অ্যাজ এ হোল আমি প্রতিদিন মনে করি যে দিস ইজ দ্য টাইম আই হেল্প মাই ফাদার, আই গো ফর শপিং, আমি বাজারটা আমি করে দিই। সো দ্যাট অলসো গিভ সামথিং, দে লুকটা আসলে অলস না।
সো ইট ইজ সামথিং, এই ছোট ছোট জিনিসগুলিতেই কিন্তু একটা মানুষকে জাস্টিফাই করা যায় তার ভিতরে এই সফট স্কিল গুলি আদৌ আছে কি নাই। সো রাইট। আমার মনে হয় যে এইটার জন্য আলাদা কোনো ইন্ডিকেটর থাকে না যে তার টিম ওয়ার্ক, তার আসলে লিডারশিপ স্কিল। আর লিডারশিপ স্কিলের ক্ষেত্রে আরেকটা জিনিস, যখন সামবডি ইজ এনগেজড ইন দ্য ডিফারেন্ট প্রসেস, যে সে কিন্তু নিজকে বলতে পারে এবং জিনিসগুলি কিন্তু খুব স্মার্টলি বলা সম্ভব। দেন আমার কাছে একটা কোশ্চেন করেছিল, ইটস এন ইন্টারেস্টিং কোশ্চেন, আই ক্যান রিমেম্বার স্টিল দিস কোশ্চেন। লাস্ট কোশ্চেন, হিজ নেম ইজ মিস্টার ট্রেভর রেকারম্যান, এবং উনি নেসলেতে, তখন আমি 95-এ আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, এবং আমাকে একটা কোশ্চেন করেছিল যে কামরুল, ইফ ইউ আর সিলেক্টেড, হোয়াট উইল ইউ টেক। আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি গার্লফ্রেন্ড আছে। আমি আমি ইয়েস নো কোনো কিছু অ্যান্সার দিই না, আমি একটু চুপচাপ ছিলাম। ওকে, তুমি যদি সিলেক্টেড, হোয়াট উইল ইউ টেক ফর হিম, হার তুমি তার জন্য কি নিয়ে যাবা, আমাকে কোশ্চেন করেছিল। এখন আমি পরে ইন্টারভিউ থেকে বের হয়ে আমি শুনলাম এই কোশ্চেনটা সবাই কি করছে, আরো 7-8 জন ভাইভাতে ছিল, সবাইকে এই কোশ্চেনটা করেছে। তা আমি আমি কি আনসার করেছিলাম, আমি আনসার করেছিলাম যে আই বিলিভ দ্যাট আই উইল নট টেক এনিথিং ফর হার, আই উইল গো টু হার অ্যান্ড আই এম দ্য মোস্ট প্রিসিয়াস গিফট ফর হার অ্যান্ড শি উইল বি হ্যাপি। বাট আমি এখানে ফুল মিষ্টি এই সমস্ত কোনো গল্প করি নাই কিন্তু, you see, so it is how smartly you are answering. আমার দিকে এই ভদ্রলোক অনেকক্ষণ তাকায় থাকলো, ওকে ইউ আর সিলেক্টেড, পারহ্যাপস হি লাইকস মাই অ্যান্সার। এবং ওই দিন যদি আমি নেসলেতে জয়েন করতে না পারতাম, আজকে হয়তো রিপন ভাই আপনার সাথে কথা নাও বলতে পারতাম। রাইট। সো ইট ইজ সামথিং, কত স্মার্টলি ইউ আর অ্যান্সারিং। এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি, ইন্টারভিউ বোর্ডে ইউ ডোন্ট নো, বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার বডি যদি বুঝে যে আপনি খুব ওভার কনফিডেন্ট মানুষ, তাহলে কিন্তু আমি আমার চেয়ে ওভার কনফিডেন্ট লোক কখনো দেখতে চাই না আপনাকে। এটা কিন্তু মানুষ, হিউম্যান বিং, আমরা কিন্তু বাই ডিফল্ট এরকম, আমার চাইতে ভালো কাউকে আমি দেখতে চাই না। সো দি ইন্টারভিউ যারা নিচ্ছে তারাও কিন্তু আমার চাইতে বেটার লোক দেখতে চায় না। সো হাউ হামলি ইউ আর সেলিং ইউর কনফিডেন্স, নট ওভার কনফিডেন্ট, দ্যাট ইজ সাচ এন আপনি ইম্পর্টেন্ট। আপনি এই জিনিসটা খুব খুব জোর দিয়ে বলেন, মানে যে এমন ভাবে বিহেভ করতে হবে যেন আমি খুব উপরেও না হয়ে যাই, একদম আবার নিচেও না থাকি, মানে মডারেট লেভেলে থাকতে পারলে ভালো। হ্যাঁ, কামরুল ভাই, উনি আরেকজন আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন যে স্যার, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আপনি মনে হয় আপনার কথার কোনো এক ফাঁকে বলেছিলেন এই প্রশ্নটার কথা। এই কমন কোয়েশ্চেনটা কিভাবে ইফেক্টিভলি অ্যান্সার করা যায়, যদিও আপনি বলেছেন, আপনি কি আরেকটু পয়েন্ট করে বলা যায়, মানে কোন ধরনের উত্তর দিলে আপনি খুশি হবেন? ইউ সি, টেল মি ইটস এ ফার্স্ট কোশ্চেন। এটা প্রথম কোশ্চেন করা হয়, ভাই আপনার নিজের সম্পর্কে বলেন, অথবা ইংলিশে বলা হয় টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। And the first thing is that if somebody cannot answer in English, nothing wrong. আমি যদি ইংলিশ ভালো করে না পারি, তাহলে আমি কিন্তু তাকে জিজ্ঞেস করে নিতে পারি, স্যার আই এম নট ভেরি গুড ইন ইংলিশ অ্যাজ ফার এজ কমিউনিকেশন ইজ কনসার্ন, উড ইউ মাইন্ড আমি বাংলায় যদি উত্তর দিই? তখন বললো ঠিক আছে বাংলায় বলেন। সো আপনি ফাম্বলিং করলেন ইংলিশে বলতে গিয়ে, মানে কোনোভাবে ইউ ক্যানট কন্টিনিউ, দ্যাটস এ প্রবলেম। সো ইট ইজ বেটার যে ল্যাঙ্গুয়েজটাতে স্ট্রং সেই ল্যাঙ্গুয়েজ উত্তর দেওয়া। টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ইট ইজ নট রিলেটেড টু দ্য সিবি। সিবি রিলেটেড কথা বলার দরকার নাই। সে বলতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে আমাকে কোশ্চেনটা করেছেন, অ্যাপার্ট ফ্রম মাই রিজিউমি, আমার রিজিউমিতে যা দেয়া আছে এডুকেশনের বাইরে, আমি পার্সোনালি ওয়ান্স আই ওয়াজ স্টাডিং, আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ, আমি চেষ্টা করেছি। ইট ডিপেন্ডস অন হোয়াট দ্য জব ইজ গোয়িং টু গিভ দ্য ইন্টারভিউ। ইউ সি, ফার্স্ট অফ অল যদি কেউ ফিন্যান্সের একটা ইন্টারভিউ দিতে যায়, যে ডেটা অ্যানালাইসিস করে, তার জন্য আসলে কম্পিউটার স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট, এক্সেল ইজ মোর ইম্পর্টেন্ট। যে একজন সেলসের ইন্টারভিউ দিতে যাবে, তার জন্য হার্ড ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিল ইজ ইম্পর্টেন্ট, নেগোসিয়েশন স্কিল ইজ ইম্পর্টেন্ট। যে একজন মার্কেটিং কাজ করতে, তার জন্য ইনোভেশন ইজ ইম্পর্টেন্ট, থটফুল ইনিশিয়েটিভ ইজ ইম্পর্টেন্ট। সো ওইটার বেসিসে তাকে কিন্তু 2-3টা পয়েন্ট তাকে বলতে হবে, যে অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফর এক্সাম্পল, I am a very hard worker. I believe that I work hard. Even this last 6 months, আমি চাকরি শেষ কর, আমি during my student life, আমার যদি, if you ask me about my, I want to share few of my stronger area ভিতরে, যে আমি আসলে খুব হার্ড ওয়ার্ক করতে পছন্দ করি। How do I do this? আমি গত 6 মাস বাসায় ছিলাম, but perhaps I've gone through every books I tried to learn. আমি এই কাজ করেছি, আমি এইভাবে নিজকে এনগেজ করেছি। perhaps I worked in পাঠাও, না করছে পাঠাও, বলতে পারে আমি পাঠাও কাজ করেছি, নাথিং রং। আমি উবারে কাজ করেছি, নাথিং রং। আমি চাল ডালে কাজ করেছি, নাথিং রং। আমি রেস্টুরেন্টে বেকার থাকি নাই। আমি অলওয়েজ আই ওয়ান্টেড টু ইউটিলাইজ মাই স্কিলস।
সো এইটা হলো হার্ড ওয়ার্কিং এর একটা জায়গা, রাইট? আর যদি কমিউনিকেশন রিলেটেড যদি শুধু ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করতে চায়, তাহলে বলতে হবে যে আমি আসলে বিভিন্ন ব্র্যান্ডের স্ট্র্যাটেজি গুলি বোঝার চেষ্টা করি, আমি একটা ব্র্যান্ডের পজিশনিং গুলি কিরকম ভাবে হয়, এইভাবে আমি আসলে আমি এই জিনিসগুলি রপ্ত করার চেষ্টা করেছি, ব্র্যান্ড কিভাবে ডিফারেন্সিয়েট হয়। বাট ব্র্যান্ডের অনেক ডিলেমা আছে, এমন কোনো কথা যেন না বলে যে ঠিক আছে বলেন তো ভাই ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন কিভাবে করে, তখন কিন্তু আবার উত্তর দিতে না পারলে ঝামেলা আছে। So you should not give some question to the interviewer so that you are going to be blind. যে কথাগুলি দিয়ে শুরু করবে সেই কথাগুলির আমি যেটা বলি দুইটা জিনিস, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ডেপথ। আমরা আসলে ডেপথ যে জায়গাটাতে আছে সেই ডেপথের স্ট্রঙ্গার ডেপথ। আই এম নট আস্কিং দ্য ওয়েট হরাইজন না, আমি ভার্টিক্যালি যে জায়গায় আমি খুব স্ট্রং সেই পয়েন্টে আমি স্টার্ট করতে পারি, সো দ্যাট আমি ইন্টারভিউ থেকে বের হয়ে চলে আসতে পারি। রাইট। আর একটা প্রশ্ন আপনাকে করেছে কামরুল ভাই, আর একজন ভাই, সেটি হচ্ছে এটা একটু বড়ই প্রশ্ন দেখা যাচ্ছে, আপনি পড়তে পারছেন কিনা। সেটা হচ্ছে রিসেন্টলি ইন সাম জব অ্যাডভার্টাইজমেন্ট ইট ইজ মেনশন দ্যাট ইউ মাস্ট বি ইমোশনালি ইন্টেলিজেন্ট. We need your IQ, EQ score in attachment in my Gmail. However, you can appear at the interview and then send us your IQ, EQ score. Choice is yours. See your online free IQ score from web. মানে এইভাবে কিছু জিনিস ওরা চায়, সো এইটার সম্বন্ধে আপনার ওপিনিয়ন কি? আমি জানি না এই ধরনের আইকিউ ইকিউ কে চায় আসলে, এই ধরনের আমি 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 একেবারেই দেখি নাই। আমি জানি না রিপন ভাই আপনি দেখেছেন কিনা, আমার প্রথম শুনলাম। হ্যাঁ, আমি প্রথম শুনলাম। বাট আইকিউ ইজ ইন্টেলিজেন্ট কোশ্চেন, নিজের ইন্টেলিজেন্স। ইকিউ ইজ অলওয়েজ ইমোশনাল ইন্টেলিজেন্স এর কথা যেটা বলি, ইমোশনাল কোশ্চেন্টের কথা যেটা বলি, সেই ইমোশনাল ইন্টেলিজেন্সে আমরা অনেক কটা জিনিস আছে, সিম্পেথি, এমপ্যাথি, অনেক কিছু আছে। আমার মনে হয় যে এইগুলি জানার জন্য আইকিউ ইকিউ রাইট নাও ইন্টারনেট ইজ এনাফ, ইউ উইল ফাইন্ড দ্যাট এগুলি খুব সোজা জিনিস, বাট আমরা প্র্যাকটিস করি না। আমি ভাইয়াকে বলবো ইউ একটা ছোট করে আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স করে যদি ছোট্ট একটা সার্চ দেন, ইউ উইল ফাইন্ড সো মেনি ইন্টারেস্টিং টপিকস। ইউ প্লিজ রিড। এই জিনিসগুলি লাইফে দরকার আছে, ইন্টারভিউ তো দরকার আছে, বাট এই ধরনের ইন্টারভিউ কে নেয় আমি জানি না, বাট ইভেনচুয়ালি যদি নেয় তাহলে আপনাকে এইগুলি কিন্তু নেটের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। এখন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এই সমস্ত ব্যাপারে, ইউ প্লিজ রিড এন্ড ইউ ক্যান লার্ন। আমার মনে হয় আপনাকে ইন্টারভিউ ছাড়া আজকে ছাড়বে না, মানে মানে অজস্র প্রশ্ন আসছে ইন্টারভিউ নিয়ে। আর একজন ভাই জানতে চেয়েছেন, স্যার কুড ইউ প্লিজ টেল মি অ্যাজ আ নন বিজনেস স্টুডেন্ট হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ ফর এমএনসি অ্যাজ আই ওয়ান্ট টু বিল্ড মাই ক্যারিয়ার ইন মার্কেটিং। খুব চমৎকার, মার্কেটিং এর জন্য একটু ওয়েট করছিলাম মার্কেটিং রিলেটেড আসে কিনা। কি You see, first of all, আমি নাইমুল হাসান সাহেব কোশ্চেনটা করেছেন, আপনার প্রথম যে মাইন্ডসেটটা সেটা হচ্ছে এমএনসি তে আপনি কাজ করতে চান। এমএনসি আপনার, আমার মনে হয় এই জিনিসটা থেকে যদি আপনার এমএনসি একেবারে ডেডিকেশন থাকে, ফাইন। নন বিজনেস স্টুডেন্ট থেকে এই মুহূর্তে এমএনসি তে আসলে আপনার মার্কেটিং এ নেবে না, এটা হচ্ছে বাস্তবতা। বাট আমি বিজ্ঞানের ছাত্র, আমি হয়তো এমএনসি তে কাজ করেছি মার্কেটিং এ, বাট মাই পিরিয়ড ওয়াজ 25 ইয়ার্স ব্যাক। তখন হয়তো বা সিনারিওটা ডিফারেন্ট ছিল, এখন কিন্তু সিনারিও হ্যাজ বিন চেঞ্জড। এইটা হলো ফার্স্ট থিং। যেহেতু আপনি মার্কেটিং এ এমবিএ করছেন, এমবিএ যেহেতু করছেন, আই এম শিওর ইউ হ্যাভ এ স্কিল। বাট এই ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনাকে আমি সাজেস্ট করতে চাই, যে আপনি এমএনসি তে করেন অথবা ন্যাশনাল কোম্পানিতে করেন, যে জায়গায় কাজ করেন না কেন, আই উড রিকোয়েস্ট ইউ শুড স্টার্ট ওয়ার্কিং ফ্রম দ্য সেলস। মার্কেটিং এ যাওয়ার আগে আপনি সেলসে কাজ করেন। সেলসে কাজ করতে গেলে হবে কি, যে আমাদের মার্কেটিং এর বেসিক অবজেক্টিভ কি, ইফ ইউ সি দ্য 4 P's অফ মার্কেটিং, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্লেসমেন্টটা অনেক গুড মার্কেটিয়াররা ভালো করে জানে না। এবং আমি আমার লাইফ দিয়ে বলি রিপন ভাই, সেটা হচ্ছে যে আমি যেহেতু ফিল্ড থেকে কাজ করে এসেছি, সো আমার কাছে পরবর্তীতে যখন মার্কেটিং এর লোকজন যারা কোর মার্কেটিং এর শুরুতে কাজ করতো, আমি যখন ফিল্ডে ছিলাম, আমার কাছে কিন্তু ননসেন্স কথা বলা খুব ডিফিকাল্ট ছিল, বিকজ আই আন্ডারস্ট্যান্ড রিটেল, আই আন্ডারস্ট্যান্ড কনজিউমার, বিকজ দিস ইজ সামথিং আই হ্যাভ এ নো হাউ পার্টিকুলার ইন দ্য ফিল্ড। অর্থাৎ কাস্টমার যে জায়গায় আছে, রিটেলার যে জায়গায় আছে, ওটা কিন্তু আমার জানা। সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, ওয়ান্স ইউ ওয়ান্ট টু কুক ইউ হ্যাভ টু গো টু দ্য কিচেন। আপনি যদি মার্কেটিয়ার হতে চান তাহলে আপনাকে কিন্তু কিচেনে যেতে হবে, অর্থাৎ রান্না করতে হলে আপনাকে কিচেনে যেতে হবে। কিচেন মিনস হচ্ছে আপনি কুক, কিচেন, অর্থাৎ মার্কেটিয়ারের কিচেন কোনটা? মার্কেট। সো ইফ ইউ স্টার্ট ওয়ার্কিং ইন সেলস, that will give
বেটার মাইলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেলস। তার পরবর্তী পিরিয়ডে এখন এমএনসি গুলির কথা আর একটু কথা বলে নিই যে if you go to the BAT, if you go to the Nestle, if you go to the Unilever, right now, they never take any person in the brand management or marketing unless somebody is working in the field. Field is mandatory. So ফিল্ডটা জানলে আপনি এমএনসি তে ভালো কাজ করতে পারবেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটা কথা বলি যে মার্কেটিং টু বি ভেরি অনেস্ট ইজ এ কমন সেন্স। মার্কেটিং আমরা যদি অনেক সংজ্ঞা আছে, আমার কাছে মার্কেটিং মানে হচ্ছে কমন সেন্স। And this is the most important thing. Common sense is being missed by the most common man. কমন সেন্স কিন্তু মানুষের খুব কম থাকে। সো এই কমন সেন্স কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, একটা কাস্টমার শিখবেন, কাস্টমারকে কিভাবে আপনি ডিগ ডাউন করবেন, আপনি যখন কাস্টমারের ইনসাইটটা আপনি জেনে যাবেন, তখন আপনার জন্য যখন মার্কেটিং এর কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ডিফাইন করা, তখন কিন্তু আপনি একটা ব্র্যান্ডের বা একটা প্রোডাক্ট স্ট্র্যাটেজি আপনি ডিফাইন করতে পারবেন। সো আপনি ফিল্ডে কাজ করেন 2 বছর, দেন ইউ try for particularly in the marketing, it will be better for you. You can work in MNC, even you can work in national companies. Please mind it, মাথায় রাখবেন, only 3% in Bangladesh industry, 3% contribute in MNC, 97% is right now national companies. So you might have a chance in MNC now পেতে পারেন, you should not be frustrated, rather you should prepare, you should work. মানে ওখান থেকে পিলার উঁচা করে করে আস্তে করে এমএসএ যেতে পারে। কিন্তু আমি জাস্ট একটু এর সঙ্গে একটু সাপ্লিমেন্ট একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এখনকার ছেলে মেয়েরা মার্কেটিং বা সেলস, আপনি যে সেলস এর কথা বলেন, এখানে যেতেই চায় না, দোষটা কার? আমরা বোঝাতে পারছি না, না তারা বুঝতে পারছে না, কোনটা? এটা আসলে দোষ দুই জায়গায়, এটা আমারও দোষ, যারা করে না তাদেরও দোষ আছে। বিকজ ফার্স্ট অফ অল আমরা অ্যাজ এ সোসাইটি হিসাবে এই জবটাকে সামহাও আমরা এখনো পর্যন্ত এই জায়গায় নিতে পারি না। দিস ইজ এ ওয়ান্ডারফুল জব। সেলস জব ইজ ইভেন মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু মার্কেটিং। সেলস পিপল আর দ্য ডক্টর অফ মার্কেট। এরা কিন্তু মার্কেটের সাইকোলজিস্ট, এবং এই লোকগুলি কিন্তু কম্পারেটিভলি অনেক ব্রিলিয়েন্ট হয়। বুঝতে পেরেছেন রিপন ভাই? সো এই যে সেলসে কাজ করতে চায় না, এটা হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে, পরিবার মনে করে তোমাকে এত পড়াশোনা করে কষ্ট করে লেখাপড়া করাইলাম, তুমি কেন রাস্তায় ঘুরবা, এটা হলো একটা ইস্যু থাকে। পিয়ার গ্রুপের একটা প্রেশার থাকে, পিয়ার গ্রুপ অলওয়েজ গিভস এ প্রেশার, যে মিয়া যদি তার গার্লফ্রেন্ড থাকে তার একটা প্রেশার থাকে যে রাস্তায় কাজ করে, সে টাই পরে অফিসে যায় না, আই ওন্ট ম্যারি হিম। সো দেয়ার আর সো মেনি। এখন আপনি খুব ইন্টারেস্টিংলি দেখবেন রিপন ভাই, এই মুহূর্তে দেয়ার আর সো মেনি কোম্পানিজ যেখানে অনেক মেয়েরা এখন সেলসে কাজ করছে। আমার অর্গানাইজেশন কর্পোরেট সেলসে কাজ করে বেশ কয়েকটা মেয়ে, দে আর ব্রিলিয়েন্ট ওয়ার্কিং। আপনি ইফ ইউ গো টু দ্য ইউনিলিভার ইউ উইল ফাইন্ড মেয়েরা কাজ করছে। ইফ ইউ গো টু দ্য রবি, ইফ ইউ গো টু দ্য জিপি, কর্পোরেট সেলসে প্রচুর মেয়েরা কাজ করছে। অর্থাৎ সেলসে কিন্তু এখন প্রচুর মেয়েরা কাজ করছে, ছেলে মেয়ে সবাই কাজ করছে। সোসাইটি ইজ বিং চেঞ্জিং। আমি আমার লাইফের কথা বলি যে এই যে দায়িত্ব কাউকে দিয়ে লাভ নাই। আমি আমার ক্যারিয়ারটাকে কোথায় নিতে চাই, দ্যাট ইজ অল অ্যাবাউট মি। দ্যাট ইজ ওয়াই অ্যাগেইন দ্য পয়েন্ট ইজ কামিং সেলফ এস্টিম, যে আপনি আপনার মানুষের কথায় আপনি কতটুকু নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হবেন। আমি আমার এক্সাম্পল দিয়ে বলি রিপন ভাই, আমি আমার লাইফের প্রথম কাজ শুরু করেছিলাম ডক্টর ভিজিট দিয়ে। আমি নেসলেতে কাজ শুরু করি ডক্টর ভিজিট দিয়ে, দ্যাট ইজ কল্ড মেডিকেল র্যাপ জব। প্রথম মেডিকেল র্যাপ জব, আমি হিসেবে আল্লাহর রহমতে ভালো ছিলাম, এবং মাই ফাদার ওয়াজ সাচ এ স্ট্রিক্ট পারসন যে আই ওয়াজ যে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব জায়গায় আমার রেজাল্ট ভালো ছিল। বাট আই নিড টু স্টার্ট সামথিং, আমাকে কোনো একটা কাজ শুরু করতে হবে। যে নেসলেতে আমি জয়েন করলাম, আমি কাজ জানি না, দ্যাট ইজ কল, তারপরে শুনলাম যে এটা ডাক্তার ভিজিট করতে হবে, আমি শুরু করলাম। এবং আই ক্যান রিমেম্বার আমি ঢাকা শিশু হসপিটালে কাজ করতে গেলাম। One of my friend used to study with me in Dhaka University. I was a student of biochemistry. সে আমার সাথে ঢাকা শিশু হসপিটালে দেখা হওয়ার পর আমার হাতে ব্রিফ কেস, বিকজ মেডিকেল র্যাপ মানে ব্রিফ কেস থাকে। হ্যাঁ, ব্রিফ কেস থাকে। আমাকে দেখে বললো যে তোর এত অধপতন, তুই শেষমেশ বায়োকেমিস্ট্রি নামের কলঙ্ক। I felt একটু কষ্ট পেয়েছিলাম, but again I took it as a challenge. And I wanted to perform better even after on that day. আমি আরো বেশি পারফর্ম করতে চেয়েছি। Now I have the group CEO. He is right now the senior scientific officer of Bardem. So এখন সে আমার সাথে যোগাযোগ করে, দোস্ত তোমার সাথে কাজ আছে। So you will have
you will have so many negative influence in your life. And that negative influence, please try to avoid that. আবারও বলি যে আপনার যে আপনি যেভাবে কাজ করলে আপনি সামনের দিকে এগোবেন, আমি আবারও বলছি, রিপন ভাই ওইদিনে বলেছিলাম, আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, once you are doing great job, people will start criticizing you. Don't look for the criticism, because people talks about you because you are going to be successful. So Right. মানুষের কথা কান দিয়েন না, rather you focus on your work. ফ্যান্টাস্টিক। আরেকটা কোয়েশ্চেন আসছে আপনার জন্য, আজকে আসলে অনেক কোয়েশ্চেন ওয়েট করছে কামরুল ভাই। বলছে যে জি। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, যদি আমি আপনাকে রিক্রুট করি তাহলে আপনি কিভাবে আপনার রোল প্লে করবেন আমাদের অর্গানাইজেশনে। বাট আমার কোয়েশ্চেন, আমি তো এখনো ওই অর্গানাইজেশন জয়েন করি নাই, তাহলে আমি কিভাবে অ্যানসার দিব? It's a very interesting question. It's a very interesting question. Answer is simple, Mr. Rakib Hassan. Answer is simple. যে ফার্স্ট অফ অল, যে আপনি যে কথাটা বলবেন, যে আমার প্রথম যে জিনিসটা হচ্ছে যে আই হ্যাভ দ্য নেক টু লার্ন, আমার লার্নিং অ্যাটিটিউড আছে, এবং আমি যখন জয়েন করব, সিন্স ইউ উইল বি মাই বস or someone will be my supervisor, I'm sure he's going to guide me, and I'm a quick learner. You try to understand, I'm a quick learner, and once you guide me, and since I have the learning attitude, I can cope up very fast, so that once I'll cope up, I'll contribute very faster. That's it. এই আনসার এরকম। আমি জানি না এটা উত্তর কিন্তু এরকমই হওয়া উচিত, যে আপনি আমার, সো অ্যানসারটা কিন্তু খুব একটু বুদ্ধি খাটায় উত্তর দিলেই কিন্তু এটা উত্তর দেওয়া সম্ভব। মানে আমরা বলি এখন থেকে একটু অনুশীলন করেন ট্যাক্ট এন্ড ডিপ্লোমেসি, মানে আপনি সরাসরি নাও বলছেন না, আবার সরাসরি কোনো কিছু বলছেন না। আচ্ছা, এনিওয়ে আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটি হচ্ছে যে আসসালামু আলাইকুম স্যার, মাই কোয়েশ্চেন ইজ sometimes we can't answer properly during interview for nervousness though we are taking good preparation for interview. How can we overcome this problem? মানে অ্যানসার আছে বাট দিতে পারছে না বা জানে না, হঠাৎ করে নার্ভাসনেস এর কারণে। You see, that is again, এই জিনিসটা অনেকেরই আছে, the people becomes nervous, খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যায়, এরকম লোক অনেকে আছে, ইটস ট্রু। বাট এগেইন যে কথা বলতে চাই, যে নার্ভাসনেস দিয়ে আপনি কি হবে ভাই? একটা চাকরির ইন্টারভিউতে যদি কোনো কারণে আপনার চাকরি না হয়, there are so many different options, so you better take it as it's a pleasure game. You are going, don't expect, you go, you talk, you start talking. না হইলে কি হইতে পারে? আরেকটা ইন্টারভিউ দিবেন, না হলে আরেক জায়গায় যাবেন। So nervousness is not the solution at all. আমার মনে হয় যে এইটা নিয়ে যদি খুব বেশি চিন্তা করেন, যদি না হয়, যদি আমি সাকসেসফুল না হই, তাইলে কি হবে, তখন হয় কি নার্ভাসনেসটা বেশি আসে। টেক ইট ইজ এ স্পোর্টিংলি এন্ড গো, টক ফ্র্যাঙ্কলি, এবং আপনি এটা ভুলে যান। Think it is not the end of your story. You are going to talk somewhere else, not the interview. আপনার যদি কোনো কারণে জব না হয়, nothing else, because perhaps Almighty decided the better options down the line. So please don't be nervous, don't be scared. You start talking frankly. এবং আমার মনে হয় যে এই জিনিসটা আপনি মাথায় রাখেন না। আপনি যাচ্ছেন একটা মানুষের সাথে কথা বলতে, সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আপনি যদি হয়, then you will continue. এমনও তো হতে পারে চাকরি হওয়ার পরে আপনার পছন্দ নাও হতে পারে। So why you are taking it seriously? You better go first জবটা অ্যাভেল করেন, then you decide either you will continue or not. But আমার মনে হয় যে ইন্টারভিউ দেওয়ার আগে এতটা নার্ভাসনেস, it won't help you. Instead of having the nervous, আমার মনে হয় যে you better try to be relaxed. আগের রাতে একটু গান শোনেন, নামাজ পড়েন, যখন যাচ্ছেন তখন আপনি নিজের উপর একটু বিশ্বাস নিয়ে যান, যখন যাচ্ছেন তখন আপনি সবকিছু ভুলে যান, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, জাস্ট বি ফোকাস যে আমি এই জায়গায় কাজ করতে যাচ্ছি, and a focused man is always going to be successful. আপনার সম্বন্ধে একজন আপনাকে বলছে যে আমার দেখা গ্রুপ সিও কামরুল স্যার ছাড়া অন্যরা বিক্রয় কর্মীদের কথাই শুনতে চায় না, মার্কেটিং এর লোকেরা মনে করে তারা সব জানে, এটাই একটি বড় কারণ স্যার, একসাথে কোনো কাজ করলে তার রেজাল্ট আসবেই, মন্তব্য দিয়েছেন আর কি তিনি আপনার। জি, I know this gentleman, আমি তার নাম প্রকাশ করতে চাই না, এবং he works in my team. ওকে, আমি মার্কেটিং এ জব করি বিডি ফুড লিমিটেডে স্যার, আমি অ্যাকাউন্টিং এ বিবিএ করেছি এনইউ থেকে, আমার মার্কেটিং এ এমবিএ করতে চাই, এখান থেকে আমার ক্যারিয়ারটি কত দূর নিয়ে যেতে পারবো?
কোন স্কিল গুলো থাকতে হবে? আমার কাছে মনে হয় যে মিস্টার ওবায়দুল ইসলাম যে কোশ্চেনটা করেছেন, আমার মনে হয় হি শুড নট ডু রাইট নাও দ্য এমবিএ। এমবিএ করার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় যে হি শুড স্টার্ট ওয়ার্কিং রাইট নাও, বিকজ এমবিএ পরেও সে করতে পারবে। এমবিএ বিবিএ করলে বিবিএ এর একটা একটা পার্ট থাকে এমবিএ তে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কাজটা শুরু করেন, আপনি 2 বছর পর এমবিএ করেন। দ্যাট ইজ এ প্রফেশনাল ডিগ্রি। এমবিএ ইজ ওভার দ্য প্রফেশনাল ডিগ্রি। সো এই মুহূর্তে ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, ইউ বেটার ফোকাস অন ওয়ার্ক। আপনি কাজে জয়েন করেন। দ্যাট গিভস ইউ কনফিডেন্স দ্যাট ইউ ক্যান আর্ন। পরবর্তীতে আপনি এমবিএ করেন। আমরা অনেকেরই দেখি বিবিএ এর পরে এমবিএ করছে। আমি একেবারেই আমি এটা ইয়ে করি যে নো, ইউ শুড স্টার্ট ওয়ার্কিং। বিবিএ করেছেন, এমবিএ করাটা খুব বেশি জরুরি না এই মুহূর্তে। রেদার ইউ শুড স্টার্ট ওয়ার্কিং, ইট ইজ বেটার। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যত এক্সপেরিয়েন্স করে। আচ্ছা, আমরা একটু ইন্টারভিউ থেকে বেরিয়ে যদি এখন ধরে নেই যে আপনাকে উইন করেছে এবং সে আপনার কোম্পানিতে চাকরি পেয়েছে, আচ্ছা এখন সে এটা ইন্টার্নশিপ হোক বা সরাসরি ফুল টাইম এমপ্লয়মেন্ট হোক, এখন এই চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য আসলে তার কি করতে হবে? অনেকে বলছে পারছি না টিকিয়ে রাখতে, তিনি ম্যাচ করতে পারছেন না অথবা এমপ্লয়ার তাকে করতে পারছেন না, এটা কিভাবে করা যায় বলেন তো একটু? রিপন ভাই, ইটস এ ভেরি 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 টিকিয়ে রাখার মানসিকতাটা কেন আসতেছে আসলে? আচ্ছা, আমি আমার প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমি এক জায়গায় যাচ্ছি, আমাকে টিকিয়ে রাখবো। দে ওয়ান্ট টু সাস্টেইন, নো অবজেক্টিভস, ইউ ওয়ান্ট টু গ্রো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাস্টেইনেবিলিটি এন্ড গ্রোথ। সো আমি যদি এই মুহূর্তে চিন্তা ভাবনা করি আমাকে সাস্টেইন করতে হবে, ক্রিজে টিকে থাকতে হবে, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে আমি টিকে থাকবো, রান করবো, দুই জিনিস। সো রাইট। দ্যাট ইজ সামথিং। এখানে আমি একেবারেই মনে করি না সামন শুড বি ইউনো এই মেন্টালিটি থাকা উচিত, আমার টিকিয়ে থাকা উচিত। এন্ড টিকে থাকার জন্য ফর্মুলাটা কি আসলে? দেয়ার ইজ নো আদার ফর্মুলা। ওয়ান সিম্পল ফর্মুলা, ইউ নিড টু ওয়ার্ক। আপনাকে কাজ করতে হবে। এখন এই জায়গাটাতে আসতে চাই যে আমাদের আসলে কাজ কত পার্সেন্ট আমার কেরিয়ারকে টিকিয়ে রাখে। আমরা যখন একটা কাজ করি, অর্থাৎ ফাংশনাল যে কথাটা বলা হয়, দ্যাট ইজ কল হার্ড স্কিল, বাট ফাংশনালি এখন বলা হয় যে ফাংশনাল কাজের জন্য ইউ আর বিং সামহাউ, কোম্পানিগুলি কোনো কোনো ক্ষেত্রে ইট গিভস দ্য ওয়েটেজ অফ 40% to 50%। অর্থাৎ আপনি যখন 100-তে 100 কাজ করেন, দ্যাট মিনস দ্যাট ইউ আর ডুইং 50% অফ দ্য কোম্পানিজ অবজেক্টিভ। আপনি যদি 100 টাকার টার্গেট থাকে, আপনি 100 অ্যাচিভ করেছেন, তার মানে ইউ হ্যাভ ডান ইউর জব, বাট ইউ আর নট সামহাউ এন্টাইটেলড টু মুভ টু দ্য নেক্সট লেভেল। তার মানে ইউ হ্যাভ টু ডু সামথিং প্লাস প্লাস। 100 টাকার জন্য ইউ আর পেইড ফর। তো 100 টাকার জন্য কিন্তু আপনার প্রমোশন পাওয়ার কোনো যোগ্যতা নাই 100-তে 100 কাজ করলে। এটার এক জিনিস। আচ্ছা, মানে 100 বেশি করতে হবে সবসময়। 100-র বেশি। 100-র বেশিটা আসলে কি? 100-র বেশিটার ভিতরে দেন দ্য কোয়েশ্চেন ইজ কামিং সফট স্কিল। সফট স্কিল গুলি তখনই আসতেছে যে আপনি যখন কাজ করেন, তখন আপনি কাজটা যখন অ্যাকসেপ্ট করেন, তখন আপনার বডি কি বলে? ইদার ইউ আর অ্যাকসেপ্টিং হ্যাপিলি অর ইউর বডি ইজ টেলিং যে তুমি বিপদে পড়ে আসলে কাজ করতেছো। ওকে, So your body is a such biggest mirror that you cannot simply skip it. আপনি স্কিপ করতে পারবেন না। সো আপনার সুপারভাইজার যখন আপনাকে কোনো টাস্ক ডেলিগেট করছে, আপনি কতটুকু স্মাইল ফেসে নিচ্ছেন, কতটুকু স্পোর্টিংলি নিচ্ছেন, কতটুকু ইন্টারেস্ট শো করে নিচ্ছেন, কতটুকু ডেডিকেটেডলি নিচ্ছেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট মার্ক। বিকজ রাইট। এটা হলো একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি আসলে যখন কাজটা নিচ্ছেন, ইউ স্টার্ট ডিবেটিং, বস এটা তো এই মুহূর্তে সম্ভব না, এটা হবে না। সো আমি অনেক মানুষ পেয়েছি লাইফে, আগে না শুনেই তারপরে সে মনে করে যে হি গিভস হিজ অপশন। সো ইট ইজ বেটার, ইউ শুড হ্যাভ গুড লিসেনিং স্কিল, ইউ লিসেন ফাস্ট, ইউ টেক দ্য ব্রিফ, দেন ইউ স্টার্ট ওয়ার্কিং। কাজের পরে একটা জায়গায় শুরু করে দেন ইউ গো টু ইউর বস এন্ড ইউ টক টু যে বস আমি এই পর্যন্ত পারছি, বাকিটা বুঝতেছি না, ক্যান ইউ প্লিজ গাইড মি। দ্যাট ইজ দ্য গুড থিং। সেকেন্ড, আরেকটা জিনিস হচ্ছে যে যখনই আমরা অনেক সময় অনেক ভালো কাজ করে, বাট they want to share only the problems. They go to the boss and with the problems. I become extremely disappointed if somebody comes to me with the problem. Always you have to come with the tentative solution. The boss, this is the thing you have given. I identified, I started, but আমার কাছে মনে হয় few things I need the guideline from you. You can approach টা খেয়াল করেন। প্রবলেম না বলে আপনি যদি বলেন যে এই 2-3টা জায়গায় I need your guideline. So once you are asking the guideline, তার মানে কি আপনি প্রবলেমই শেয়ার করছেন।
বাট যদি বলেন যে এটা সমস্যা আছে, সমস্যা আমরা শুনতে চাই না, নেগেটিভলি বলা উচিত না, রেদার সামওয়ান শুড টেল ইট ইন এ পজিটিভ ওয়ে, বাট ইটস আইডিয়া ইজ ব্রিলিয়ান্ট, আমরা কাজ করছি, বাট এই জায়গাটাতে আপনার একটু ভ্যালু এডিশন দরকার। তখন যে কাজটা হয়, বস ফিলস গুড, ওয়াও হি কামস টু মি, সো আই এম গিভিং দ্য গাইডলাইন। সো হু, পৃথিবীতে কে এমন লোক আছে নিজকে বড় মনে করতে না চায়? So somehow you are pampering your boss, he's being happy and he is giving the guideline. At the end of the day, you are also performing. এটা একটা জিনিস। আরো কিছু জিনিস থাকে যেটা হচ্ছে যে there are few typical boss, কেরিয়ারটা টিকায় রাখার জন্য প্রবলেম হয়। ঠিক মনে করেন আপনার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 5টা ফর এক্সাম্পল, আপনাকে ঠিক 4:30টার সময় ডাইকে বলবে যে ভাই কালকে আমাকে এটা ডেলিভার করতে হবে, সি ইউ ওয়ার্ক ফর ইট। আপনি জানেন 5টার সময় আপনি বের হয়ে যাবেন, তো আপনার মেজাজটা খারাপ হয়ে গেল, তখন বললো বস 5টা তো বেজে গেছে, কালকে করি। সো এই যে জিনিসটা, এই জিনিসটা আমি খুবই বিনয়ের সাথে বলতে চাই, ইউ অ্যাকসেপ্ট ইট ফার্স্ট। আপনি অ্যাকসেপ্ট করে নেন, ওকে টেক দ্য টাস্ক, ওকে ইউ স্টার্ট ওয়ার্কিং। তারপর এসে বলেন বস আমি তো শুরু করছিলাম, আমার একটু কাজ আছে, উড ইউ মাইন্ড ইফ আই গো এট হোম, বাসায় করে কালকে সকালে আপনাকে ডেলিভারি করি, দেন হি উইল বি হ্যাপি। শুরুতে যদি বলেন বস গাড়ি ছাড়বে, বাসে উঠতে হবে, মোটরসাইকেলে উঠতে হবে, এখন আমার যাইতে হবে, ফ্যামিলির অমুক প্রবলেম, ইউনো, বস যখন আপনাকে টাস্ক দেয় তার মানে কি তারও তো প্রবলেম আছে। তো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট করে তারপর একটা টাইম পরে গিয়ে বলেন। আরেকটা জিনিস হচ্ছে যে বস অনেক সময় অনেকেই কোয়েশ্চেনটা করে যে আমাকে বস দেখতে পারে না। সো ইউ প্লিজ ট্রাই টু আইডেন্টিফাই হোয়াই, আপনাকে কেন দেখতে পারে না। যদি আরেকজনকে দেখতে পারে আপনি কেন পারে না, এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। যে এইটা অনেকেরই, যে আমি এত দিন রাত পরিশ্রম করি কিন্তু বস শালা আমাকে দেখতেই পারে না, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে সে পছন্দ করে না, হি ইজ স্টুপিড, দুনিয়ার সমস্ত বসই খারাপ, এটা হলো একটা সমস্যা। ইউনো, এইটার জন্য একটা অপশন হচ্ছে, আমি পার্সোনালি যে জিনিসটা করতাম, যে আমিও কিন্তু আমার লাইফে অনেক টাফ বস ফেস করেছি, তো এটাকে ওভারকাম করার জন্য আই ওয়ার্কড হার্ড, যাতে করে সে আমার খুদ ধরতে না পারে। সেকেন্ড থিং হচ্ছে আমি কোনো সময় তার কাছে যেতাম ছোট ছোট জিনিস নিয়ে, বস ক্যান ইউ প্লিজ গাইড মি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, এই জিনিসটা একটু বুঝাই দিতে পারে। তখন হয় কি যে সে একটা মনে করে ওহ আমি জানি, সো আমার কাছে সে আসছে, সো আই এম গাইডিং হিম। এই যে গাইডলাইনটা দিতে গিয়ে সে কিন্তু ফিল গুড কাজ করে। সো এই জিনিসটা হচ্ছে যে, আর আরেকটা কাজও করতে পারে বস, ওয়ান টু ওয়ান কথা বলতে পারে যে বস আমি তো অনেক কাজ করি, পারহ্যাপস আমার কিছু কিছু ভুল হয় যে জন্য আপনি অনেক সময় রিয়েক্ট করেন, আপনি একটু কাইন্ডলি আমাকে একটু গাইড করতে পারেন আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, সো দ্যাট আই ক্যান অলসো রেকটিফাই। এটা ওয়ান টু ওয়ান সেশনে কিন্তু আলোচনা করতে পারে, সো দ্যাট আর তার বসও কিন্তু রিয়েলাইজ করবে যে না আমার বোধহয় তাকে আননেসেসারি প্রেশার দিচ্ছি, সো আই শুড অ্যাভয়েড দিস। সো দেয়ার আর সো মেনি ওয়েজ টু ইউনো, যে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, হ্যাঁ ওই সিচুয়েশন গুলি বেস করে তাকে আসলে অ্যাক্টিভ অথবা কাজগুলি করতে হবে। ফ্যান্টাস্টিক। এবার আমি এইভাবে তো আপনি বললেন যে কিভাবে পারফর্মার হওয়া যায়, পিক পারফর্মার হওয়া যায়, খুব চমৎকার কিছু আপনি গাইডলাইন দিয়েন। এখন আমি জানতে চাইছি তাদের কথা, এরকম কোয়েশ্চেন এসেছে তাদের কথা যারা আরেকটু বেটার অপরচুনিটি বা আরেকটু ক্যারিয়ার এক্সপ্লোর করবার জন্য এই বসকে বা এই কোম্পানিকে ছেড়ে আরেক কোম্পানিতে যেতে যাচ্ছে, অ্যাপ্রোচটা কি হবে বা কতদিন রিকমেন্ডেড, মানে আপনার অভিজ্ঞতার আলোকে, বাট তাকে যেতে হবে হয়তো ক্যারিয়ারের এক্সপ্লোরেশনের জন্য? It is important. In most cases, if you work in a same organization, there is a two growth as far as career is concerned. One is vertical growth, one is horizon আমরা যেটা বলি। আচ্ছা, ভার্টিক্যাল গ্রোথ আর একটা হচ্ছে মনিটরিং গ্রোথ। তিনটা জিনিস যদি আমি চিন্তা ভাবনা করি, আচ্ছা টাকা পয়সার ব্যাপার তো আমরা তো কাজ করি, উই আর সেলিং দ্য ট্যালেন্ট, এট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু আর্ন মানি, এটাই হচ্ছে বাস্তবতা, এবং আমরা ক্যারিয়ারে গ্রো করতে চাই। তো একটা অর্গানাইজেশনে যদি তার 3 বছরের ভিতরে যদি তার প্রমোশন না হয়, তো ইদার হি হ্যাজ এ প্রবলেম অর দ্য অর্গানাইজেশন হ্যাজ দ্য প্রবলেম। দুইটা প্রবলেম আছে, যে তার তাহলে নিজেকে ডেভেলপ করতে পারে নাই, অথবা অর্গানাইজেশন তাকে ঠিকমতো মূল্যায়ন করছে না। যদি সে ভালো হয়ে থাকে, আমার মনে হয় যে একটা সার্টেন টাইম পরে হি শুড লুক ফর দ্য পজিটিভ। যদি অর্গানাইজেশনে তার ওই প্লেসটা না থাকে, দেন হি শুড ট্রাই সামওয়্যার এলস। একই অর্গানাইজেশনে যদি দীর্ঘদিন কাজ করে, তাতে করে তার হয়তো বা কেরিয়ারে গ্রোথ হয়, তার মনিটরিং গ্রোথ হয় না। বিকজ ওনলি ইনক্রিমেন্ট ইজ নট দ্য ওনলি ওয়ে। যে একটা মানুষ মনে করেন 25,000 টাকা দিয়ে শুরু করলো, সে 10 বছর একই জায়গায় কাজ করলো, প্রতি বছর 10% 15% ইনক্রিমেন্ট পেলো, এট দ্য এন্ড অফ দ্য ডে 25,000 টাকা বাড়তে বাড়তে 10 বছরে সে 40,000 টাকা হবে। সো 40,000 টাকা তো 10 বছর পরে তার চলবে না। সো ইট ইজ সামথিং হি শুড হ্যাভ এ প্র্যাকটিস আফটার 3-4 years,
either if he is not getting promotion in the next level, and promotion পাওয়ার জন্য একটা জিনিস আমি বলে দিই, there are so many people that are individually brilliant, but once is somebody is being supervised, supervisory job দেওয়া তখন সে ফেল করে। তো সুপারভাইজারি স্কিল গুলি কিন্তু তার জানতে হবে, তখন সে অন্য একটা দায়িত্ব সে নিতে পারবে। এটা হলো একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে যে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট, যদি কোনো কারণে আমার প্রমোশন না হয়, যদি কোনো কারণে আমার এক্সপেক্টেড গ্রোথ না হয়, দেন আই ক্যান চেঞ্জ। এখন চেঞ্জ করার জন্য অন্য অর্গানাইজেশনে সে ইন্টারভিউ দিতে গেল, ভেরি ইম্পর্টেন্ট যে সামহাউ অন্য অর্গানাইজেশনে যাওয়া মানেই হচ্ছে আগের অর্গানাইজেশনের বদনাম করা যাবে না। রাইট। ইন্টারভিউ বোর্ডে যদি সে গিয়ে বদনাম করে, তাহলে কিন্তু ইট ইজ এ ভেরি ভেরি ডিমার্কিং, মাইন্ড ইট, ভেরি ডিমার্কিং। সো হোয়াট হি হ্যাজ টু ডু, তার যে কাজটা করতে হবে, সে ইন্টারভিউতে কোশ্চেন করে যে আপনি আগের অর্গানাইজেশন ছাড়তে চাচ্ছেন কেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা করি। তখন সে অনেক সময় বলে আমার বস ভালো না, আমার কাজের কোনো মূল্যায়ন করে না, আমি এতদিন ধরে কাজ করতেছি আমাকে ইনক্রিমেন্ট দেয় না। তার মানে কি তোমার আসলে যোগ্যতা নাই, তাই তোমার প্রমোশনও নাই, তোমার ইনক্রিমেন্টও নাই। সো এই ধরনের কথা বলা উচিত না। সে যেটা বলতে পারে যে আমি গত 3 বছর 4 বছর ওই জায়গায় আমি কাজ করেছি, সো আই লার্ন সামথিং। রিপন ভাই, আমার বস বারবার কল দিচ্ছে, আমার আর কতক্ষণ সেশন আছে? এই আমরা শেষের দিকে চলে আসছি একদম। ওকে, যাই হোক, এই দেন আমাকে আমার বস ফেস করতে হচ্ছে যে she is a lady calling me, all right, so anyway, তো যেটা বলছিলাম যে অন্য অর্গানাইজেশনে যখন ইন্টারভিউ দিতে যাবে, he should be careful enough, he should never tell something negative, কোনো কারণে নেগেটিভ কথা বলা যাবে না। সে বলে আমি ওই অর্গানাইজেশন কাজ করেছি, আই হ্যাভ বিট অফ নো হাউ, আমার কাছে মনে হয়েছে যে এখন আমার সময় এসছে টু এক্সপিডাইট মাই নলেজ এন্ড স্কিল টু আদার অর্গানাইজেশন, একটু বড় পরিসরে কাজ করতে চাই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আই ওয়ান্টেড টু সুইচ মাইসেলফ ফ্রম মাই প্রেজেন্ট পজিশন। সো দ্যাট ইজ এ স্মার্ট অ্যান্সার, ইনস্টেড অফ সেইং নেগেটিভ কথা বলা। আমি যে জায়গায় কাজ করেছি ইটস নাইস, আমি যে জায়গায় কাজ করি মাই বস ইজ ফ্যান্টাস্টিক, আই ওয়াজ হ্যাপিলি ওয়ার্কিং, বাট ওইখানে আসলে কেরিয়ার গ্রোথের অপশনটা একটু কম, বিকজ ইটস স্টাক। So I believe that if I can explore my career in this organization, I can also learn, I can also grow. So that is one of the thing I want to switch myself. যেহেতু আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন, আপনাকে ফোন দিচ্ছে বারবার, আমি আর অন্য কারো প্রশ্ন নিচ্ছি না, আপনার কাছেই সর্বশেষ প্রশ্ন। প্যান্ডেমিক সিচুয়েশনে চাকরিটা তো আমাদের রাখতে হবে এখন, কারণ যেহেতু এখন সার্চিং এর বা অন্যান্য সুইচিং এর অপশন নাই। সো এই ক্ষেত্রে বোথ অর্গানাইজেশন এবং এমপ্লয়ি একসাথে কিভাবে অর্গানাইজেশনকেও সেভ করা এবং এমপ্লয়মেন্টকেও সেভ করা, এটা কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? মানে বিশেষ করে কোভিড কে আপনি অ্যাড্রেস করে যদি বলেন। কোভিড will have a big impact in the market, বড় একটা ইম্প্যাক্ট মার্কেটে হবে, কোনো সন্দেহ নাই, একটা বড় ইম্প্যাক্ট হবে। বাট আমি পার্সোনালি মনে করি দিস ইজ দ্য টাইম টু নিজের স্কিলটাকে কতটুকু শার্পেনিং করা যায়, কতটুকু ঝালাই করা যায়, একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আফটার কোভিড দেয়ার উইল বি গুড অপশনস। দেখা যাবে যে যারা মোর স্কিলফুল, অনেক অপরচুনিটি আছে, অনেক নতুন ইনোভেশনস আসবে, অনেক নতুন নতুন আইডিয়া আসবে। ফর এক্সাম্পল ডিজিটাল, দেয়ার উইল বি বুমিং হতে পারে, পিপল উইল নট গো আউট, সো ডিজিটাল সার্ভিস উইল ইনক্রিজ। দেখা যাবে যে বাসায় বসে মানুষ অনেক কিছু অ্যাকসেপ্ট করতে চাচ্ছে। আপনি যদি নতুন নতুন আইডিয়া, নতুন আপনি দেখা যাবে যে অনেকেই গ্রামে আছে, শহরে আসতে ভয় পাচ্ছে, সো ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য সুপার মার্কেট। আপনি অনেকেই দেখা যাবে যে যেহেতু হোম সার্ভিস বা অনেক কিছু নতুন নতুন অপশন গুলি আসবে, এবং একটু ভ্যালু ইনোভেটেড যাদের ভিতরে আছে, নতুন নতুন আইডিয়া যারা স্কিলফুলি সেল করতে পারবে, আমার মনে হয় তাদের জন্য বেটার হবে। বাট এগেইন আমি খুবই আশাবাদী মানুষ, রিপন ভাই। কোভিড হয়তোবা শেষের দিকে আমরা, আমার কাছে ব্যক্তিগত, যদি আমাদের ঢাকা অনেক ধরা পড়েছে, আমার কাছে মনে হয় উই আর গোয়িং টু ওপেন ভেরি সুন, বিকজ বাই দিস লকডাউন উই ক্যানট সিম্পলি সাস্টেইন। তো এই লকডাউনের পরবর্তী পিরিয়ডে স্টে থেকে, সেফ থেকে কিভাবে নিজের কাজটা করা যায়, আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আজকে 16 তারিখ, ইভেন 25 তারিখ, আগামী 10 দিন নিজের স্ট্রঙ্গার পয়েন্টগুলি ডিগ ডাউন করে কতটুকু আরো স্ট্রঙ্গার করা যায়, দ্যাট শুড এক্সারসাইজ শুড ফলো, সো দ্যাট আফটার দ্য কোভিড ইউ উইল বি মোর কনফিডেন্ট এন্ড ইউ ক্যান সার্ভ এনিওয়ার এলস। ফ্যান্টাস্টিক কামরুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার ভাবে আপনি আসলে আমাদের তরুণদেরকে আজকে গাইড করলেন, এবং আমি আশা করি আপনার এই পরামর্শগুলো তাদের কাজে আসবে। এবং বন্ধুরা, আমরা সবসময় বলি যাবার আগে যে অনুশীলনে সবই সম্ভব। কামরুল ভাই আজকে যা যা বললেন সেগুলো রেকর্ডেড হয়ে থাকবে, আপনারা কাইন্ডলি সেই বিষয়গুলোকে অনুশীলন করবেন, এবং অনুশীলনে সবই সম্ভব, প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট।
এই কথা বলে এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের অনেকের প্রশ্ন নিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। কামরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে অ্যাট হোম, এন্ড সবচেয়ে বড় কথা, আমাদের আশেপাশে যারা দুস্থ মানুষেরা আছেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সাধ্য মতো। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।